যে ইকোনমিক মডেলগুলো ছিল সেগুলো আমরা বেশিরভাগই আলোচনা করে দিয়েছি অলরেডি। ঠিক আছে, এখন দুটো তত্ত্ব বাদ থেকে গেছিল, সেটা হচ্ছে গিয়ে একটা হচ্ছে সার্কুলার কজেশন তত্ত্ব গুনার মেডালের, আরেকটা হচ্ছে গিয়ে রস্টোর স্পেস থিওরি। আজকে আমরা এই দুটো আলোচনা করার চেষ্টা করব এবং তোমাদেরকে এই দুটো তত্ত্ব বোঝানোর চেষ্টা করব সহজভাবে আর কি। আর তোমরা যেটা করবে, খাতা পেন নিয়ে অবশ্যই কিন্তু বসবে, কারণ অনেক কিছু ইনফরমেশন দেব যেগুলো হচ্ছে কি বইয়ে নেই বা বইয়ে পাবে না, ঠিক আছে, বা নোটসেও এগুলো থাকবে না, এগুলো টুকটাক লিখে নেওয়া, ঠিক আছে। তো এখন ব্যাপার হচ্ছে কি, এই যে গুনার মেডালের সার্কুলার কজেশন তত্ত্ব, এই তত্ত্বগুলো অ্যাকচুয়ালি অর্থনীতির একবারে ডাইরেক্টলি তোমার অর্থনৈতিক ভূগোলের সাথে সংযোগ নেই, কিন্তু আমাদের এগুলো একটু দেখতে হবে বা পড়তে হবে। মানে কেন বলতো, যে এগুলো তোমাদের সিলেবাসেও সেইভাবে নেই, হালকা হয়তো টাচ করে গেছে, কিন্তু আমি এটা পুরোটাই আলোচনা করার চেষ্টা করব। যদি বাই চান্স ভেতর থেকে একটু কোশ্চেন দিয়ে দেয়, তাহলে হয়তো যে সমস্যাটার সম্মুখীন না হতে হয় তার চেষ্টা করব, ঠিক আছে। দেখো, গুনার মেডাল সার্কুলার কজেশন তত্ত্ব, আগে এটা বোঝার চেষ্টা করতে হবে যে সার্কুলার কজেশন জিনিসটা কি। এটা তো লোকটার নাম যিনি দিয়েছিলেন, ওটার নাম হচ্ছে কি গুনার মেডাল। উনি একজন সুইডিশ ইকোনমিস্ট ছিলেন, এবং পরবর্তীতে উনি তোমার হচ্ছে কি 1974 সালের দিকে উনি কিন্তু নোবেল পুরস্কার পেয়েছিলেন। ওনাকে একজন সোসিওলজিস্টও কিন্তু বলা যেতে পারে। তাহলে একজন ইকোনমিস্ট ছিলেন সুইডিশ, যার নাম হচ্ছে কি গুনার মেডাল। উনি একটা তত্ত্ব দিয়েছিলেন, কিসের তত্ত্ব সেটা আমরা পরে আসছি। তত্ত্বটার নাম হচ্ছে গিয়ে সার্কুলার কজেশন তত্ত্ব, ঠিক আছে, সার্কুলার কজেশন তত্ত্ব। এখন ব্যাপার হচ্ছে গিয়ে, ধরো কোনো একটা অঞ্চল আছে, সেই অঞ্চলটার পরিবর্তন, মন দিয়ে শুনবে কি বলছে, আমি এগুলো আসছে আস্তে আস্তে। কোনো একটি অঞ্চলের পরিবর্তন অন্য কোনো অঞ্চলের পরিবর্তনকে প্রভাবিত করে। কিরকম, ধরো কোন একটা অঞ্চল আছে এ, এই একটা অঞ্চল আছে এ, এই একটা অঞ্চল আছে বি, ঠিক আছে। এখন এই অঞ্চলটার যদি কিছু পরিবর্তন সাধন হয়, এই অঞ্চলটার যদি পরিবর্তন সাধন হয়, এখানে দেখা যাচ্ছে এই বি অঞ্চলটাও কিন্তু ইফেক্ট হচ্ছে, বি অঞ্চলটাও কিন্তু ইফেক্ট হচ্ছে। তার মানে এখানে কি বলছে, যে কোনো একটা অঞ্চলের পরিবর্তন অন্য কোনো অঞ্চলের পরিবর্তনকে প্রভাবিত করে। বিশেষ করে কি, বিশেষ করে হচ্ছে গিয়ে অর্থনৈতিক উন্নয়ন, যেহেতু এটা হচ্ছে গিয়ে অর্থনীতির বিষয়ে, ওই জন্য অর্থনৈতিক উন্নয়ন বিশেষভাবে প্রভাবিত হয়। মানে এই অঞ্চলের যদি অর্থনৈতিক উন্নতি কোনো কারণে ইফেক্ট হয়, এই অঞ্চলেরও কিন্তু ইফেক্ট হয়। সেটা পজিটিভও হতে পারে, সেটা কিন্তু নেগেটিভও হতে পারে, ঠিক আছে। এখন ব্যাপার হচ্ছে গিয়ে, এই যে অর্থনৈতিক উন্নয়ন আমরা কথা বলছি, অর্থনৈতিক উন্নয়ন আমরা দুটো অঞ্চলের মধ্যে দেখার চেষ্টা করব। তার আগে আরো একটু জেনে নিই যে তত্ত্বটা সম্বন্ধে, বা ইন্ট্রোডিউস হয়নি। এটাতে কি বলা হয়েছে না, এই তত্ত্বটিতে রিজিওনাল ইনইকুয়ালিটিকে ব্যাখ্যা করা হয়েছে। কি ব্যাখ্যা করা হয়েছে না, রিজিওনাল ইনইকুয়ালিটি কি, রিজিওনাল রিজিওনাল ইনইকুয়ালিটি। এ, ধরো একটা অঞ্চল আছে এ এবং একটা অঞ্চল আছে বি। এই দুটো অঞ্চলের মধ্যে আঞ্চলিক হচ্ছে কি যে বৈষম্য, আঞ্চলিক যে অর্থনৈতিক বৈষম্য, সে তোমার হচ্ছে কি আঞ্চলিক অর্থনৈতিক বৈষম্যকে তুলে ধরা হয়েছে। এখন রিজিওনাল ইনইকুয়ালিটি জিনিসটা কি, রিজিওনাল ইনইকুয়ালিটি জিনিসটা আমরা বলতে বুঝি জীবনযাত্রার মান। কি বলতে বুঝি না, জীবনযাত্রার মান। একটা অঞ্চলের মধ্যে জীবনযাত্রার মান থাকবে, জীবনযাত্রার মান। আয়ের পার্থক্য, 2 নাম্বার থাকতে পারে আয়ের পার্থক্য, আয়ের পার্থক্য। আর একটা থাকতে পারে স্ট্যান্ডার্ড অফ লাইফ, বা হচ্ছে গিয়ে তোমার, এটা কি বলে বাংলাতে, জীবনযাত্রার মান একটা হচ্ছে গিয়ে তোমার আয়ের পার্থক্য হতে পারে, আর একটা হচ্ছে স্ট্যান্ডার্ড অফ লাইফ। ধরো কি বলছে দেখো, দুটো অঞ্চল এ এবং বি আছে। হ্যাঁ, স্ট্যান্ডার্ড অফ লাইফটা তো জীবনযাত্রার মান। স্ট্যান্ডার্ড অফ লাইফ জীবনযাত্রার মান, তাহলে ঠিক আছে, এটা মুছে দিচ্ছি আমি। স্ট্যান্ডার্ড অফ লাইফ একটা হচ্ছে কি তোমার যেটা হচ্ছে কি জীবনযাত্রার মানের পার্থক্য, আয়ের পার্থক্য, আর স্ট্যান্ডার্ড অফ লাইফ বলতে পারে, ঠিক আছে। সেটা হচ্ছে কি জীবনযাত্রার মান বলতে হয় লাইফস্টাইলে বলতে পারে, জীবনযাত্রা মানে লাইফস্টাইল, ঠিক আছে। তাহলে
আমি আরেকবার বলছি প্রথম থেকে, যেটা হচ্ছে গিয়ে সার্কুলার কজেশন যে তত্ত্ব, সেটা হচ্ছে গিয়ে এ এবং বি যে দুটো অঞ্চল আছে, সেই দুটো অঞ্চলে রিজিনাল যে ইনইকুয়ালিটি, আঞ্চলিক যে বৈষম্য, সেটা জীবনযাত্রার মান হতে পারে, সেটা আয়ের পার্থক্য হতে পারে, সেটা যে শ্রমিকের বিভিন্ন ধরনের তোমার ওয়েজেসের উপর হতে পারে, তাদের হচ্ছে গিয়ে মজুরির উপর হতে পারে, পরিষেবার উপর হতে পারে, এগুলোর হচ্ছে গিয়ে মধ্যে যে পার্থক্যটা সৃষ্টি হচ্ছে, সেই পার্থক্যটা যখন দুটো অঞ্চলের মধ্যে আমরা আলোচনা করছি, যে পার্থক্যটা আসছে কিভাবে, পার্থক্যটা হচ্ছে কেন, বা এই পার্থক্যটা সৃষ্টি হয়ে কি ইফেক্ট হতে পারে, এগুলো যখন আমরা আলোচনা করছি, তখন সেটা হচ্ছে কি রিজিনাল ইনইকুয়ালিটি। গুনার মেন্ডাল একজন সুইডিশ ইকোনমিস্ট, উনি কি দেখিয়েছেন, উনি দেখিয়েছেন ওনার তত্ত্বে যে রিজিনাল ইনইকুয়ালিটি কিভাবে ফর্ম হচ্ছে এবং কিভাবে তৈরি হচ্ছে। ঠিক আছে, এটা গেল ইন্ট্রোডিউস। তো তত্ত্বটা 1956 সালে, কত সাল, 1956 সালে দিয়েছিলেন তত্ত্বটা। ঠিক আছে, 1956 সালে ওনার এই তত্ত্বটা কিন্তু দিয়েছিলেন। এখন হচ্ছে কি তোমার যে এই যে সার্কুলার কজেশন জিনিসটা কি, স্টেপ বাই স্টেপ আছে। সার্কুলার কজেশন, সার্কুলার মানে তো তোমরাই জানো যে সার্কুলার মানে হচ্ছে চক্রাকারে কোনো একটা জিনিস নিশ্চয়ই আবর্তিত হচ্ছে। কারণ কজেশন জিনিসটা কি, কজেশনটা দেখো আমি প্রথমে আলোচনা করলাম যে এই একটা অঞ্চল আছে, এ অঞ্চল আছে, এই এ অঞ্চলটার কোনো কিছুর যদি পরিবর্তন হয়, কোনো কিছুর যদি পরিবর্তন হয়, তাহলে সেই পরিবর্তনটা বি অঞ্চলকেও কিন্তু ইফেক্ট করছে, বি অঞ্চলের উপরেও কিন্তু প্রভাব বিস্তার করছে। ব্যাপারটা মন দিয়ে শোনো কিন্তু। কজেশন, কজেশন মানে কজ থেকে কজেশন এসছে, কারণ থেকে। এই এ অঞ্চলের যদি কোনো কারণে কোনো কিছুর জন্য পরিবর্তন সাধন হয়, সেই পরিবর্তন সাধন এখানে যদি হয়ে থাকে পরিবর্তন সাধন, সেই পরিবর্তন সাধনটা কি বলছে না বি অঞ্চলকেও কিন্তু ইফেক্ট করছে, বি অঞ্চলকেও কিন্তু ইফেক্ট করছে। তার মানে কি, দুটো অঞ্চলের যে অর্থনৈতিক উন্নয়ন, দুটো অঞ্চলের অর্থনৈতিক উন্নয়ন একে অপরের সাথে কিন্তু জড়িয়ে আছে। ঠিক আছে, দুটো অঞ্চলের অর্থনৈতিক উন্নয়ন আমরা দেখার চেষ্টা করবো যে কিভাবে জড়িয়ে আছে, এই জন্য এটাকে কজেশন বলা হয়। এখন সার্কুলার ম্যানারে কেন হয় না, এই জিনিসটা একবার স্টার্ট যদি হয়ে যায়, চেনটা যদি স্টার্ট হয়ে যায় কি না, এর 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 কোনো একটা কারণে এ ইফেক্টেড হচ্ছে, এর এর যখন অর্থনৈতিক উন্নতি হচ্ছে বা এর যখন অর্থনৈতিক অবনতি হচ্ছে, এর কোনো কারণে ইফেক্টেড হচ্ছে। তার মানে একটা ভাইসা ভার্সা হতে পারে, এর পজিটিভ হতে পারে, এর নেগেটিভ হতে পারে, বা এর পজিটিভ হতে পারে, এর নেগেটিভ হতে পারে। এই জিনিসটা যখন স্টার্ট হয়ে যাচ্ছে, তখন এটা সাইকেল আকারে চলতে থাকছে, কি একটা চক্রের আকারে চলতে থাকছে। সুতরাং সেই জন্য বলা হয় সার্কুলার কজেশন। তার মানে একবার যদি ওই কজ ইফেক্ট, তোমার কজ ইফেক্ট চালু হয়ে যায় দুটো অঞ্চলের মধ্যে, তাহলে কি হচ্ছে, তাহলে এই যে সার্কুলার ওয়েতে কিন্তু সেই জিনিসটা ঘটতে থাকছে। কি জিনিসটা হচ্ছে না, এই দুটো অঞ্চল এ আছে এবং বি আছে, এই দুটো অঞ্চলের মধ্যে যে কোনো এজেন্ট বা কোনো নিয়ন্ত্রক বা কোনো উপাদানগুলো আছে, উপাদানগুলোর যখন পরিবর্তন হচ্ছে, তখন তার সাথে সাথে সে কোনো একটা অঞ্চলের উপাদানগুলিকে প্রভাবিত করছে। ঠিক আছে, এই জন্য এই তত্ত্বটাকে বলা হয় সার্কুলার কজেশন তত্ত্ব। কজেশন মানে কি, একটা ধরো এটা অ্যাজ ফর এক্সাম্পল আমি বলতে হবে, ধরো এরকম তুমি ইট রেখেছো পাশাপাশি, ঠিক আছে, এরকম ইট রেখেছো, কিছু ইট রেখেছো, এবার ইটগুলোকে ধাক্কা দিলে লম্বা করে দাঁড় করিয়ে রেখেছো, এবার ধাক্কা দিলে কি হবে, এ কে হিট করবে, এ কে হিট করবে, এ পড়ে গেল, আবার এ হিট হলে এ পড়ে যাবে, সুতরাং এ কে আঘাত করবে, আবার এর পাশে আরেকটা ধরো ইট রাখা আছে এরকম, এ যদি পড়ে যায় এ কে হিট করবে, এও পড়ে যাবে। তার মানে হচ্ছে গিয়ে এ কাকে কন্ট্রোল করছে, এ কে কন্ট্রোল করছে, এ কে নিয়ন্ত্রণ করছে, এ কে নিয়ন্ত্রণ করছে। ঠিক এই যে তত্ত্বটাতে, এই তত্ত্বটাতে কি বলা হয়েছে, এই তত্ত্বটাতে বলা হয়েছে এইরকম দুটো অঞ্চল থাকবে বা দুটো সেক্টর থাকবে, সেই দুটো সেক্টরের বিভিন্ন কম্পোনেন্ট গুলো বা উপাদান গুলো একে অপরের সাথে কিভাবে জড়িয়ে আছে এবং একে অপরকে কিভাবে নিয়ন্ত্রণ করছে, সেটা পজিটিভ হোক সেটা নেগেটিভ হোক, কি বলছেন শোনো, যেটা পজিটিভ হোক এবং সেটা নেগেটিভ হোক, ইফেক্ট করে যাচ্ছে। তার মানে কি, এই যে কজ এন্ড ইফেক্ট যে রুলস, সেই রুলস কিন্তু চালু হয়ে যাচ্ছে। সেই জন্য এই তত্ত্বটাকে আমরা বলছি সার্কুলার কজেশন তত্ত্ব। এই পর্যন্ত ক্লিয়ার হয়েছে? তার মানে তত্ত্বটার মধ্যে আমরা দেখার চেষ্টা করব যে দুটো অঞ্চল থাকবে, মোদ্দা কথা সেই দুটো অঞ্চলের অর্থনৈতিক উন্নয়ন একে অপরের সাথে কিভাবে রিলেট করছে এবং রিলেট করার ফলে কে এগিয়ে যাচ্ছে এবং কে পিছিয়ে যাচ্ছে। ঠিক আছে, এটা গেল এই পর্যন্ত। এরপরে গুনার মেন্ডেলের কিছু মতামত দিয়েছিলেন, সেই মতগুলো দেখো, বা আমরা কিছু স্টেটমেন্ট উনি দিয়েছিলেন, সেই স্টেটমেন্ট গুলো দেখো, আমি পরপর বলছি। প্রথমে কি আছে, লিখে নেবে, স্টেটমেন্ট গুলো কোথাও নেই, তাহলে মন্তব্য আমরা বলতে পারি। প্রথম মন্তব্য উনি করেছিলেন কি
না, প্রথম মন্তব্য ছিল কিছু দেশ ধনী আছে এবং বেশিরভাগ দেশ গরিব। তাহলে এক নাম্বার কি বলছেন না, কিছু দেশ কি আছে, কিছু দেশ আছে ধনী এবং বাকি সব দেশ কি, বাকি সব দেশ হচ্ছে গরিব। এটা গরিব পুয়ার, এই জন্য আমি গরিব বললাম, ঠিক আছে। তাহলে কিছু দেশ ধনী এবং বাকি সব দেশ হচ্ছে গরিব, ঠিক আছে। 2 নম্বর পয়েন্ট উনি কি বলছেন, যে ধনী দেশগুলির বিকাশ দ্রুত হয় এবং গরিব দেশগুলির বৃদ্ধি সেই হারে হয় না। তাহলে 2 নম্বরে আমি কি বলতে পারি, 2 নম্বরে বলতে পারি ধনী দেশগুলির বিকাশ কি হচ্ছে, বিকাশ দ্রুত হয় এবং গরিব যে দেশগুলো থাকবে গরিব দেশের বিকাশ সেইভাবে হয় না। এগুলো লিখে নেবে, ঠিক আছে। এটা 2 নম্বর স্টেটমেন্ট। 3 নম্বর স্টেটমেন্টে আছে যে ধনী ও গরিবের পার্থক্য দ্রুত বৃদ্ধি পায়। 3 নম্বর কি, ধনী ও গরিবের মধ্যে পার্থক্য, কিসের পার্থক্য, এখানে কিসের পার্থক্যের কথা বলেছে, ধনী এবং গরিবের মধ্যে যে আঞ্চলিক যে পার্থক্য, সেটা আয়ের পার্থক্য হতে পারে, সেটা লাইফস্টাইলের পার্থক্য হতে পারে। মানে ধনী আরো ধনী হয় এবং গরিব আরো গরিব হতে থাকে। তার মানে ধনী এবং গরিবের মধ্যে পার্থক্য দ্রুত হারে বাড়তে থাকে, দ্রুত হারে বাড়তে থাকে। এটা গেল 3 নাম্বার। 4 নম্বরে যাব। 4 নম্বরে আছে যে উন্নত দেশগুলি বা ধনী দেশগুলি চাহিদা অঞ্চল কি আছে, ধনী দেশগুলি কি, ধনী দেশগুলো চাহিদা অঞ্চল এবং গরিব দেশগুলি কি, গরিব দেশগুলি যোগান অঞ্চলে পরিণত হয়। যোগান অঞ্চলে পরিণত হয়। এগুলো গেল কিছু স্টেটমেন্ট। এখন এগুলো কেন হয়, এগুলো এখন কেন হচ্ছে, তার মানে প্রথম পয়েন্ট আছে দুটো অঞ্চল আছে, ধরো দুটো অঞ্চল আছে, একটা এ আর একটা হচ্ছে কি বি অঞ্চল। কি বলেছে দেখো, আমি ধরে নিলাম হচ্ছে গিয়ে এই অঞ্চলটা ধনী দেশ, এটা হচ্ছে কি ধনী দেশ বা উন্নত দেশ, এটা হচ্ছে গিয়ে উন্নয়নশীল দেশ। এখন কি বলছে, এটা কি বললাম, এটা ধনী দেশ আর এটা হচ্ছে কি তোমার গরিব দেশ, ঠিক আছে, এটা গরিব দেশ। এখন কি বলছে, কিছু দেশ ধনী থাকবে, মানে আমাদের বিশ্বে কিছু দেশ ধনী থাকবে এবং বাকি সব দেশ, মানে দেশের যে পরিমাণটা, ধনী দেশের যে পরিমাণটা সেটা তুলনামূলক অনেক কম এবং ম্যাক্সিমাম থাকবে হচ্ছে কি গরিব দেশ কিংবা হচ্ছে কি একটা উন্নয়নশীল, একটা না অনেকগুলো উন্নয়নশীল দেশ। এটা হচ্ছে প্রথম স্টেটমেন্টটা ওনার মতে, অ্যাকর্ডিং টু গুনার মেডাল, ঠিক আছে। 2 নম্বর কি বলছে, ধনী দেশগুলির বিকাশ দ্রুত হবে এবং গরিব দেশগুলির বিকাশ সেইভাবে হয় না। তার মানে কি, দুটো অঞ্চল আছে, এটা ধনী অঞ্চলে কি থাকে সব সময়, ধনী অঞ্চলগুলো শিল্পের দিক দিয়ে তোমার হচ্ছে গিয়ে অনেক উন্নত থাকে, তাদের টেকনোলজির ব্যবহার, তাদের পরিষেবা এই সমস্ত সব থেকে বেশি থাকে। বেশি থাকার জন্য কি হয়, বেশি থাকার জন্য মানুষ এখান থেকে এদিকে যাবে, এখানে হচ্ছে গিয়ে তারা বেশি পয়সা ইনকাম করতে চাইবে বা তাদের স্ট্যান্ডার্ড অফ লাইফটা সব থেকে দেখছে যদি এই অঞ্চলে ভালো থাকে, সুতরাং এই অঞ্চল থেকে আস্তে আস্তে মুভ করবে। সুতরাং ধনী অঞ্চলগুলো আরো বেশি পরিমাণে দ্রুত ডেভেলপ হতে থাকে। তার সাথে সাথে কি, আমরা সেই সাথে চলে আসবো 3 নাম্বারটাতে, যত বেশি ডেভেলপ হবে তত এই অঞ্চলটার প্রফিট আস্তে আস্তে কিন্তু বাড়তে থাকবে, নেট প্রফিট বাড়তে থাকবে, ইনভেস্টমেন্ট আসবে, ঠিক আছে। এবং কি হবে, এই অঞ্চল থেকে ইনভেস্টমেন্ট এখানে আসতে শুরু করবে। সুতরাং বি অঞ্চলটা আস্তে আস্তে তোমার গরিব হতে থাকবে,
গরিব হতে থাকবে। এটা গেল 3 নাম্বার। 4 নাম্বার আছে ধনী দেশগুলোর চাহিদা অঞ্চল এবং গরিব দেশগুলি যোগান অঞ্চলে পরিণত হবে। তার মানে সব থেকে বেশি কোনো কাঁচামাল, র ম্যাটেরিয়াল, শ্রমিক বা ইনভেস্টমেন্ট, এটা সব থেকে বেশি চাহিদা কোথায় রয়েছে? এই যে এ অঞ্চলটা রয়েছে, এই অঞ্চলটিতে সব থেকে বেশি চাহিদা রয়েছে। সুতরাং এইটা হবে কি চাহিদা অঞ্চল, এবং এর চাহিদা মেটাবে কে? এর চাহিদা মেটাবে হচ্ছে কি তোমার পাশের যে আশেপাশের যে অঞ্চলগুলি থাকবে, অনুন্নত অঞ্চল বা হচ্ছে কি তোমার অনুন্নত দেশ বা গরিব দেশগুলো, তার চাহিদাটা কিন্তু মেটাবে। তার চাহিদা কিসের চাহিদা থাকবে? শ্রমিকের চাহিদা থাকতে পারে, তোমার হচ্ছে কাঁচামালের চাহিদা থাকতে পারে, সেই সমস্ত চাহিদাগুলো মেটাবে হচ্ছে কি যে গরিব দেশগুলো। সুতরাং এই যে গরিব দেশগুলো বা উন্নত যে দেশগুলো থাকবে বা উন্নয়নশীল যে দেশগুলো থাকবে, সেই উন্নয়নশীল দেশগুলো থেকে কি যাবে? বিভিন্ন ধরনের প্রোডাক্ট, মানুষজন সব কিন্তু আস্তে আস্তে মুভ করবে কার দিকে বা কার দিকে পাঠাবে? এই অঞ্চলের দিকে পাঠাবে। সুতরাং এক্ষেত্রে বি অঞ্চলটা হবে গিয়ে যোগান অঞ্চল। বি অঞ্চলটা হবে কি যোগান অঞ্চল। এই কটা স্টেটমেন্টকে গুনার মিডাল দুটো ইফেক্টের সাহায্যে ব্যাখ্যা করেছেন। কি ইফেক্ট? একটা হচ্ছে ব্যাকওয়াশ ইফেক্ট আর একটা হচ্ছে স্প্রেড ইফেক্ট। কি ব্যাখ্যা করছেন দেখো, এই যে পয়েন্টগুলো উনি বললেন, এই পয়েন্টগুলোকে উনি আলোচনা করার জন্য বা ব্যাখ্যা করার জন্য উনি দুটো ইফেক্টের মাধ্যমে আলোচনা করার চেষ্টা করছেন। সেই দুটো ইফেক্ট কি কি এবার আমরা দেখার চেষ্টা করবো। আমরা সেই দুটো ইফেক্ট হবে ধরো একটা স্প্রেড, কি বললাম, একটা ব্যাকওয়াশ ইফেক্ট আর একটা হচ্ছে স্প্রেড ইফেক্ট। কি একটা হবে গিয়ে তোমার ব্যাকওয়াশ ইফেক্ট, তাহলে ব্যাকওয়াশ ইফেক্ট, ব্যাকওয়াশ ইফেক্ট আর একটা হবে স্প্রেড ইফেক্ট। আমি একটার পর একটা আসছি। তাহলে ব্যাকওয়াশ ইফেক্ট এবং স্প্রেড ইফেক্টের সাহায্যে এই যে ওনার যে স্টেটমেন্ট গুলো, ওই স্টেটমেন্ট গুলোকে উনি কিন্তু ব্যাখ্যা করার চেষ্টা করেছেন। এখন তোমরা ওশিয়ানোগ্রাফিতে বা হচ্ছে কি সমুদ্র তরঙ্গে ব্যাকওয়াশ ইফেক্ট ব্যাপারটা জানো, যে ঢেউ আছড়ে পড়ার পর যেটা আবার সমুদ্রের দিকে ফিরেছে সেটাকে আমরা বলি ব্যাকওয়াশ। ঠিক আছে, ব্যাকওয়াশ বলি তো। এর ব্যাপার হচ্ছে গিয়ে ঠিক সেই জিনিসটা, ব্যাকওয়াশ কি করে? বিভিন্ন ধরনের পদার্থকে বা হচ্ছে গিয়ে তোমার সেডিমেন্টকে কি করে সেগুলো সে বয়ে নিয়ে আবার কিন্তু সমুদ্রের দিকে চলে যায়। এখানে ইকোনমিক্সে কি বলছেন গুনার মিডাল? উনি বলছেন যে সেরকম ভাবে একটি দেশের মধ্যে কিন্তু ব্যাকওয়াশ ইফেক্ট দেখা যায়, কোন একটি দেশের মধ্যে ব্যাকওয়াশ ইফেক্ট দেখা যায়, এবং সেই ব্যাকওয়াশ ইফেক্ট কি করে? ব্যাকওয়াশ ইফেক্ট বিভিন্ন ধরনের চাহিদাগুলোকে টেনে নিয়ে কিন্তু চলে আসে তার দিকে। ঠিক আছে, তাহলে ব্যাকওয়াশ ইফেক্ট থেকে আমি তিনটে ভাগে ভাগ করতে পারি যে কি কি প্রোডাক্ট যাচ্ছে। একটা হচ্ছে কি শ্রমিকের পরিব্রাজন, কি কি নিয়ে যাচ্ছে, একটা হচ্ছে শ্রমিকের পরিব্রাজন, লিখো শ্রমিকের পরিব্রাজন, মাইগ্রেশন লিখতে পারো, লেবার মাইগ্রেশন, শ্রমিকের পরিব্রাজন। দু নাম্বার কি? দু নাম্বার হচ্ছে লিখো কাঁচামাল, কাঁচামাল। ঠিক আছে, কাঁচামাল। 3 নাম্বার কি আছে? 3 নাম্বার আছে কি মূলধনের বিনিয়োগ। 3 নাম্বার আছে মূলধনের বিনিয়োগ। তাহলে দেখো মূলধনের বিনিয়োগ, তাহলে ব্যাকওয়াশ ইফেক্টের মাধ্যমে এই যে তিনটে শ্রমিকের পরিব্রাজন, কাঁচা মাল এবং মূলধনের বিনিয়োগ, এই তিনটে তোমার হচ্ছে কি কি বলবো, তিনটে এজেন্টকেও কিন্তু টেনে নিয়ে চলে যাচ্ছে। এবারে অ্যাজ ফর এক্সাম্পল ধরো একটা অঞ্চল আছে, এটা এ অঞ্চল। ঠিক আছে, এটা এ অঞ্চল। এখানে একটা অঞ্চল আছে বি অঞ্চল, এখানে একটা অঞ্চল আছে বি অঞ্চল। আমরা অ্যাজ ফর এক্সাম্পল ধরে নিচ্ছি যে এটা হচ্ছে গিয়ে এর থেকে এ অঞ্চলটা যেটা আছে সেটা হচ্ছে গিয়ে হাইলি ডেভেলপড টু বি, তার মানে বি এর থেকে এই অঞ্চলটা বেশি উন্নত, তার মানে আমরা ধরে নিচ্ছি এটা উন্নত অঞ্চল, উন্নত। আর এটা আমরা ধরছি উন্নয়নশীল অঞ্চল, উন্নয়নশীল অঞ্চল। ঠিক আছে, এইবারে দেখো সব সময় সুযোগ সুবিধা কোথায় বেশি থাকে? না হচ্ছে কি যেগুলো উন্নত অঞ্চল, সব সময় সুযোগ সুবিধা বেশি থাকবে। তাহলে প্রাইমারিলি এই অঞ্চলটা যদি উন্নত হয় এবং আশপাশে কি আছে, পাশে বি অঞ্চল আছে, এদিকেও অঞ্চল থাকতে পারে। আমি অ্যাজ ফর এক্সাম্পল এই দিকটাই করেছি। সুতরাং ধরো এই যে বি অঞ্চলটা হচ্ছে গিয়ে
লেস ডেভেলপ। কার থেকে? এই অঞ্চলের থেকে লেস ডেভেলপ। এইবারে বি অঞ্চলের মানুষজন কি চাইবে? মানুষজন চাইবে হচ্ছে গিয়ে টাকা উপার্জন করতে, টাকা উপার্জন করতে চাইবে, কারণ এখানে তাদের হচ্ছে শ্রমিকের বেতন কম, শ্রমিকের তোমার হচ্ছে ওয়েজেস মজুরি কম। সুতরাং এই অঞ্চলের মানুষ কি করবে? ফার্স্ট লেবার মাইগ্রেশন শুরু করবে, শ্রমিকের পরিব্রাজন। সুতরাং বি অঞ্চল থেকে তারা আস্তে আস্তে কোথায় আসবে? বি অঞ্চল থেকে আস্তে আস্তে আসবে এই অঞ্চলের দিকে। কেন আসবে না? এই অঞ্চলটা হচ্ছে অপেক্ষাকৃত উন্নত। আমরা এখনই ধরে নিচ্ছি না যে এটা হচ্ছে কি উন্নত দেশ, ঠিক আছে? এখানে আমরা ধরে নিচ্ছি যে এটা উন্নত, এটা তার থেকে অনুন্নত বা উন্নয়নশীল অঞ্চল একটা। এখন এই অঞ্চলে এসে লেবাররা এখানে এসে গেদার হচ্ছে, জমা হচ্ছে, এবং এখানে কোনো ইকোনমিক অ্যাক্টিভিটি তারা করছে যেটা এগ্রিকালচারের সাথে কিন্তু যুক্ত নয়। তারা হয়তো কোনো ইন্ডাস্ট্রিতে কাজ করছে, কেউ বিভিন্ন কোম্পানিতে কাজ করছে। এইবার কি হচ্ছে? এই অঞ্চলে যেই মানুষ গেদার হচ্ছে বা জমা হচ্ছে, সেই কি হবে? সেই হচ্ছে কি তাদের চাহিদাও বাড়বে, তাদের থাকার জন্য বাড়ি করতে হবে, ঠিক আছে? বা হচ্ছে কি তাদের সার্ভিস দেওয়ার জন্য বিভিন্ন হসপিটাল স্থাপন করতে হবে, গাড়ি ঘোড়ার সংখ্যা বাড়াতে হবে, ঠিক আছে? সুতরাং এই অঞ্চলটা আস্তে আস্তে কিন্তু ডেভেলপ হতে থাকবে। যত বেশি পরিমাণে এখান থেকে পরিব্রাজন হয়ে মাইগ্রেটেড হয়ে এখানে লোক আসতে থাকবে, এখানে কি হবে? এখানে স্কুল কলেজ গড়ে উঠবে, কেউ হচ্ছে কি হসপিটাল স্থাপন করবে, আরো ইন্ডাস্ট্রি স্থাপিত হবে। সুতরাং এখানের মানুষজনের আস্তে আস্তে আয়ও বাড়তে থাকবে। আয় বাড়তে থাকার সাথে সাথে কি হবে? আয় বাড়তে থাকার সাথে সাথে বিভিন্ন পরিষেবামূলক কাজকর্ম, যেমন রাস্তাঘাট তৈরি করবে, কারণ হচ্ছে কি সরকারের সেখানে প্রফিট হবে। এখানে মানুষজন বেশি ইনকাম করছে, বেশি ইনকাম করছে মানে কি? বেশি কমোডিটি কিনছে। বেশি কমোডিটি কেনার মানে কি? বেশি কমোডিটি কেনার মানে হচ্ছে সরকারকে ট্যাক্স দিতে হচ্ছে, সরকারের উপার্জন বেশি হচ্ছে। সরকারের উপার্জন বেশি হলে তখন সরকার এখানে কি করবে? ইনভেস্টমেন্ট করবে, বিভিন্ন হসপিটাল করবে, তোমার হচ্ছে কি ইনফ্রাস্ট্রাকচার তারা তৈরি করবে, বিভিন্ন ইনস্টিটিউশন তৈরি করবে, ঠিক আছে? বিভিন্ন হচ্ছে গিয়ে বিজনেস, যে হচ্ছে গিয়ে প্রতিষ্ঠান তারা চালু করতে চাইবে বিভিন্ন উদ্যোগে। সুতরাং এই অঞ্চলটা আস্তে 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 কিন্তু ডেভেলপ হতে থাকছে। এটা গেল শ্রমিকের পরিব্রাজন, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে কি কাঁচামাল। 2 নাম্বার হচ্ছে কি কাঁচামাল। কাঁচামাল কি? সুতরাং এই অঞ্চলটাতে কি হবে? এই অঞ্চলটা যত ডেভেলপ হবে, দিন দিন যত যাবে তত কি এই অঞ্চলটা ডেভেলপ হতে থাকবে। এবারে ডেভেলপ যে হতে থাকবে সেখানে বিভিন্ন ইন্ডাস্ট্রি সেটআপ হবে, ইন্ডাস্ট্রি সেটআপ হবে। সেই ইন্ডাস্ট্রির জন্য প্রয়োজনীয় কাঁচামাল কোথায় পাবে? কারণ এখান থেকে যদিও কাঁচামাল নেয় তাহলে কিন্তু বেশি পড়বে, বেশি দাম পড়বে, কারণ এই অঞ্চলটা অলরেডি ডেভেলপের দিকে যাচ্ছে। সুতরাং সে কি করবে? এই অঞ্চলটা কি করবে? এই অঞ্চলটা করবে যে আশেপাশের যে অঞ্চলগুলো দেখো একটার সাথে একটা কিভাবে জড়িয়ে থাকছে, তার মানে এটা চেন একটা ওয়েট হচ্ছে। কেন সার্কুলার বলা হচ্ছে? কারণ কি হচ্ছে? দেখো একটার সাথে একটা জড়িয়ে আসছে না, এর প্রয়োজনীয় দ্রব্য বা কাঁচামালের চাহিদা কে মেটাবে? চাহিদা মেটাবে। এই কারণ কি? এখানে তুলনামূলক কম দাম। সুতরাং কম দাম থাকার জন্য কি হবে? কম দাম থাকার জন্য বি অঞ্চল থেকে বিভিন্ন ধরনের প্রোডাক্ট এ অঞ্চলের দিকে আসতে থাকবে, বি অঞ্চল প্রোডাক্ট বিক্রি করবে, ঠিক আছে? সুতরাং সেখানে ইনভেস্টমেন্ট থাকবে না। এই অঞ্চলটা আস্তে আস্তে লেস ডেভেলপ অঞ্চলে পরিণত হবে, থাকবে খুব কম থাকবে। এই অঞ্চলটা আস্তে আস্তে লেস ডেভেলপে হবে, কারণ কি? এখানে সব থেকে বেশি টাকা, বেশি মজুরি, বেশি পরিষেবা, জীবনযাত্রার মান খুব উন্নত এই অঞ্চলগুলোতে। সুতরাং মানুষ আস্তে আস্তে শিফট করবে। শিফট করলে কি হবে? এই অঞ্চল থেকে বিভিন্ন জিনিসের সাপ্লাই এদিকে আসতে থাকবে, কারণ কি? এখানে চাহিদা বাড়বে। আমরা জানি যে চাহিদা বাড়লে যে কোনো জিনিসের প্রফিট বাড়ে, প্রফিট বাড়ে। সুতরাং এই অঞ্চলের ইনভেস্টর যারা থাকবেন তারা চাইবেন যে কোনো একটা জিনিসের কাঁচামালকে আমি কম দামে কিনবো। সুতরাং কম দাম কোথায় পাবো? কম দাম কোথায় পাবো? আশেপাশের যে অঞ্চলগুলো থাকবে সেই অঞ্চল থেকে আমরা কম দামে সেই প্রোডাক্টটা তুলে নিতে পারবো। সুতরাং বি অঞ্চল থেকে কাঁচামাল কিন্তু আস্তে আস্তে এই অঞ্চলের দিকে আসতে থাকবে। সুতরাং বি অঞ্চলগুলো আস্তে আস্তে কাঁচামাল র মেটেরিয়াল ডেফিসিট এরিয়াতে পরিণত হবে। তার মানে বি অঞ্চলগুলোতে আর কাঁচামাল তোমার ঠিকঠাক ভাবে পাওয়া যাবে না, সেগুলো যতই পাওয়া যায় সেগুলো সব আস্তে আস্তে এই অঞ্চলের দিকে মুভ করবে, কারণ এখানে দাম বেশি পাচ্ছে, টাকা বেশি পাচ্ছে এইখানের তুলনায়। এটা গেল তোমার কাঁচামাল। 3 নম্বরে আছে দেখো শীতে আছে মূলধনের বিনিয়োগ। এখন ধরো মূলধনের বিনিয়োগ, ইনভেস্টররা যারা হচ্ছে কি ইনভেস্ট করতে চান তারা কি চান বলতো? তারা সব সময় যেখানে প্রফিট বেশি সেখানটাকে পছন্দ করেন। এখন এই অঞ্চলটা জনসমাগম বলো, সার্ভিস সেক্টর বলো, ব্যাংকিং সেক্টর বলো, সমস্ত কিছুর দিক দিয়ে এই অঞ্চলটা হচ্ছে কি তোমার ডেভেলপড একটা এরিয়া। এখন ইনভেস্টর কোথায় করবেন? এই অঞ্চলে যেখানে লেস সুযোগ সুবিধা আছে না সব থেকে বেশি তোমার হচ্ছে গিয়ে সুযোগ সুবিধা রয়েছে? এই অঞ্চলটিতে যেহেতু সব থেকে বেশি
সুযোগ সুবিধা, ইনফ্রাস্ট্রাকচার, হসপিটাল, রাস্তাঘাট সমস্ত কিছুর দিক দিয়ে যেহেতু এই অঞ্চলটা উন্নত, ইনভেস্টররা কি করবে, এই অঞ্চলে ইনভেস্ট করতে চাইবে। কারণ এখানে মানুষের ক্রয় ক্ষমতাও বেশি, তাদের ডিমান্ডও বেশি আছে, তারা সেখানে ইনকামও বেশি করছে, সুতরাং সেই জিনিসটা তারা কিনতে পারবে। সুতরাং বিনিয়োগ বি অঞ্চলের থেকে এ অঞ্চলে আস্তে আস্তে কিন্তু, তাহলে দেখো ব্যাপারটা কি হচ্ছে, বি অঞ্চল থেকে আস্তে আস্তে এ অঞ্চলের দিকে সরে আসছে। তার মানে এই নয় যে বি অঞ্চলটা একবারে আন্ডার ডেভেলপ থেকে যাবে, এখানেও ডেভেলপড হবে, এটা পরে আসছে, স্প্রেড ইফেক্টে আসছে। ঠিক আছে, সুতরাং এটা আরেকবার দেখে নাও ব্যাপারটা কি হচ্ছে, ব্যাপারটা কিভাবে একে অপরের সাথে ইন্টারডিপেন্ডেন্ট, একে অপরের সাথে জড়িয়ে আছে। ঠিক আছে, ব্যাকওয়াশ ইফেক্ট তার মানে কি, এ ধুয়েই নিয়ে চলে যাচ্ছে। কে ধুয়ে নিয়ে যাবে না, উন্নত যে অঞ্চলগুলো থাকবে সে কাকে ধুয়ে নিয়ে যাবে, বি অঞ্চলের পরিব্রাজন, কাঁচামাল এবং মূলধনের বিনিয়োগ বা মূলধন। ঠিক আছে, মূলধনের বিনিয়োগ এটাকে একবারে ধুয়ে নিয়ে কার দিকে, নিজের দিকে নিয়ে চলে আসবে। ঠিক আছে, সুতরাং কি হচ্ছে, সুতরাং এ এবং বি অঞ্চলের মধ্যে দেখো একটা আঞ্চলিক পার্থক্যের সৃষ্টি হচ্ছে, রিজিওনাল ইনইকুয়ালিটির সৃষ্টি হচ্ছে না, এখানে আয় বেশি হচ্ছে, এখানে আয় কম হচ্ছে কিনা বলো, জীবনযাত্রার মান সব থেকে বেশি কোথায় ভালো, এখানে ভালো তুলনামূলক, এখানে সমস্ত কিছু সুযোগ তোমার হচ্ছে কি, পরিষেবাগুলো এখানে সমস্ত কিছু রয়েছে, এখানে সব থেকে কম রয়েছে। সুতরাং এই অঞ্চলটা আরো বেশি পরিমাণে উন্নত হতে হতে থাকবে, এবং এই অঞ্চলটার পরিমাণটা সেইভাবে হবে না, অনেক সীমিত হারে বা হচ্ছে কি স্লোলি তোমার হচ্ছে কি গ্রোথ হবে এই অঞ্চলটার, বি অঞ্চলটার। সুতরাং আমরা প্রথমে যখন আমি লিখেছিলাম পয়েন্টটা, ওখানে কি একটা জিনিস লিখেছিলাম, যে গুনান মেন্ডেলের যে অ্যাকর্ডিং টু হিম যে কয়েকটা স্টেটমেন্ট লিখেছিলাম, যে ধনী দেশগুলির বিকাশ দ্রুত হবে। আমরা দেখতে পাচ্ছি যে ধনী দেশগুলোর বিকাশ কিভাবে দ্রুত হচ্ছে, এবং ধনী আরো ধনী কিভাবে হচ্ছে, এবং ধনী এবং গরিবের যে পার্থক্যটা কিভাবে সৃষ্টি হচ্ছে। তার মানে কি দেখো, তার মানে হচ্ছে বিভিন্ন তোমার এফেক্ট গুলো বা বিভিন্ন নিয়ন্ত্রক যে ফ্যাক্টর গুলো আছে, সেই ফ্যাক্টর গুলো একে অপরের সাথে কিভাবে ডিপেন্ডেন্ট, একে অপরের সাথে কিভাবে জড়িয়ে আছে, এবং এই যে চক্রটা শুরু হয়েছে, এখান থেকে সাপ্লাই আসবে এখানে, এখান থেকে আবার কিছু যাবে। ঠিক আছে, এই যে চক্রটা এটা ক্রমাগত কিন্তু চলতে থাকবে, এই জন্য এটাকে সার্কুলার বলা হচ্ছে। যে সার্কুলার ওয়েতে একবার যদি স্টার্ট হয়ে যায়, তাহলে কিন্তু এই প্রসেসটা ক্রমাগত চলতেই থাকবে। ঠিক আছে, এখন দেখবে আমাদের ভারত স্বাধীনের আগে কি হতো, এই যে তোমার এখন যদি লন্ডনের অবস্থা দেখো, লন্ডনে কিন্তু এখন কয়লা শেষ হয়ে গেছে, ব্রিটেনের কথা বলছি, এখন কয়লা শেষ হয়ে গেছে। সেই সময় কি হতো, 1800 ধরো 19th সেঞ্চুরি, মিড 19th সেঞ্চুরির দিকে কি হতো, ইন্ডিয়া থেকে কয়লা তারা ট্রেনে করে বা জাহাজে করে নিয়ে যেত। তার মানে আমরা বলতে পারি যে একসময় ইন্ডিয়া হচ্ছে কি তোমার কি অঞ্চল ছিল, ইন্ডিয়া হচ্ছে কি তোমার যোগান অঞ্চল ছিল, এখান থেকে সাপ্লাই যেত ব্রিটেনে। ব্রিটেন কি অঞ্চল ছিল, ব্রিটেন হচ্ছে কি তোমার একটা হচ্ছে কি চাহিদা অঞ্চল ছিল। ঠিক আছে, সুতরাং আমরা বলতে পারি যে দুটো যদি অঞ্চল থাকে, দুটো অঞ্চলের মধ্যে যদি একটা উন্নত থাকে এবং একটা উন্নয়নশীল বা তার থেকে কম ডেভেলপ থাকে, সুতরাং কম ডেভেলপ থাকার ফলে কি হবে, এই অঞ্চল থেকে মানুষজন আস্তে আস্তে শিফট করবে, মুভ করবে। এবার মানুষজন তো শিফট করবে না, মানুষজন শিফট করলে তার সাথে বিভিন্ন ধরনের তোমার হচ্ছে কি পণ্য বা বিভিন্ন ধরনের প্রোডাক্ট, সেগুলো আস্তে আস্তে কিন্তু মুভ করতে থাকে। কারণ কেন মুভ করছে বলছি, এখানে কেন মুভ করছে, মুভ করার প্রধান কারণ হচ্ছে কি এখানের যে ইকোনমিক যে আয়ের যে পার্থক্য। আমাদের দেখবে এখানে বেঙ্গলের ছেলেমেয়েরা বাইরের স্টেটে কাজ করতে চলে আছে, কেউ ব্যাঙ্গালোর চলে আছে, কেউ চেন্নাই চলে আছে। কারণটা কি, কারণ দিস ইজ লেবার মাইগ্রেশনের কারণেই হচ্ছে কি তোমার তারা আস্তে আস্তে মুভ করে আছে, কারণ ওখানে বেশি মজুরি পাচ্ছে। এখানে হয়তো 350 টাকা করে পাবে হয়তো দিনে, কিন্তু ওখানে গেলে দেখছি আমি 600 টাকা পাবো, কি 700 টাকা, আমি বা 1000 টাকা অব্দিও আমি ইনকাম করতে পারবো, রোজগার করতে পারবো। সেই জন্য কি হচ্ছে, আস্তে আস্তে মুভ করছে। যদি যদি তুমি দেখো আমাদের ইন্ডিয়াতে উত্তর ভারতের তুলনায় দক্ষিণ ভারত কিন্তু অনেক উন্নত। তুমি দেখো, অ্যাজ ফর এক্সাম্পল বলছি, আমাদের উত্তর ভারতের তুলনায় দিল্লি যদি বাদ দাও, দিল্লি কথা তুমি ছেড়ে দাও, দিল্লি বাদ দিয়ে তুমি যদি সাউথের যে সমস্ত স্টেট গুলো আছে যদি তুমি দেখো, সেগুলো কিন্তু হাইলি ডেভেলপড। সে তুমি ব্যাঙ্গালোরের কথা বলো, সে তুমি তামিলনাড়ুর কথা বলো, সে তুমি অন্ধ্রের কথা বলো, এরা কিন্তু দেখবে টেকনোলজিক্যালি অনেক কিন্তু ডেভেলপ। সুতরাং কি হচ্ছে, সুতরাং দেখবে কোনো হাইলি কোয়ালিফাইড ছেলে, আইটি করা ছেলে, তারা কোথায় যাচ্ছে, তারা ব্যাঙ্গালোরে শিফট করে যাচ্ছে। কেন শিফট করছে, কেন চলে যাচ্ছে আস্তে আস্তে তারা সেই দিকটাতে, বা এমনি লেবার বলো তারাও দেখবে চলে যাচ্ছে, কেন আস্তে আস্তে তারা শিফট করছে। শিফট করার প্রধান কারণ হচ্ছে যে আয়ের যে পার্থক্য, ইন্ডিয়ার মধ্যেই যে আয়ের যে পার্থক্য অলরেডি কিন্তু চালু হয়ে গেছে উন্নত রিজিয়ন এবং উন্নয়নশীল রিজিয়নের মধ্যে। সেই আয়ের পার্থক্য থাকার জন্যই ধরো এখানে 8 ঘন্টা কাজ করে ও ইনকাম করতে হয়তো 1500 টাকা,
সেখানে গিয়ে পাচ্ছে হয়তো সে 2500 টাকা, সে যাবে না কেন বলো? সুতরাং সে যাচ্ছে কোথায়? সে যাচ্ছে সাউথ ইন্ডিয়ার দিকে, এবং যে ওখানে গিয়ে কি করছে, ওখানের অঞ্চলে তার পরিষেবা নিচ্ছে। যেহেতু সে পরিষেবা নিচ্ছে, সুতরাং সরকারের আয় বৃদ্ধি পাচ্ছে। সরকারের আয় বৃদ্ধি পেলে কি হবে? সরকার সেখানে আবার ইনভেস্ট করবে, সেই ইনফ্রাস্ট্রাকচার তৈরি করবে। তার মানে কি, সেই অঞ্চলটা আরো বেশি আস্তে 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 করে ডেভেলপড হচ্ছে। সুতরাং আমরা এখানে দেখলাম যে উন্নয়নশীল দেশগুলো থেকে কিভাবে ব্যাকওয়ার্ড ইফেক্টের মাধ্যমে বিভিন্ন ধরনের তোমার হচ্ছে গিয়ে শ্রমিক বা কাঁচামাল বা মূলধন এগুলো কিভাবে আস্তে আস্তে শিফট করে চলে যায়। এটা গেল ব্যাকওয়াশ ইফেক্ট। এবার আসবে স্প্রেড ইফেক্ট। কি স্প্রেড ইফেক্ট? 2 নম্বর আছে স্প্রেড ইফেক্ট। স্প্রেড ইফেক্টটা কি? 2 নম্বর আছে স্প্রেড ইফেক্ট। স্প্রেড ইফেক্ট বা বাংলাতে বলা হয় সম্প্রসারণ প্রভাব। এবারে দেখো দুটো অঞ্চল আছে। এখানে কি আছে, ধরো আমি দেখিছিলাম হচ্ছে কি তোমার এই একটা অঞ্চল আছে, ধরো একটা অঞ্চল আছে, ধরো আমি অ্যাজ ফর এক্সাম্পল বলছি দিল্লি। দিল্লি, এটা দিল্লি, দিল্লি আছে। এবার ধরো দিল্লি এই অঞ্চলটা ডেভেলপ হচ্ছে। আমরা জানি দিল্লিতে যে কোনো জিনিসের দাম বেশি। দেখেছো তো, দিল্লিতে তোমার কাজের চাহিদা আছে, দিল্লিতে শ্রমিকের মজুরি বেশি, বা যারা চাকরি করে তাদের হচ্ছে গিয়ে তোমার ইনকাম সব থেকে বেশি। এবং ইন্ডাস্ট্রিয়ালাইজেশন বলো বা তোমার হচ্ছে কি শিল্প স্থাপন বলো বা বিভিন্ন ধরনের ইকোনমিক অ্যাক্টিভিটি, যেগুলো এগ্রিকালচার বাদ দিয়ে বিভিন্ন ধরনের ইকোনমিক অ্যাক্টিভিটি সব থেকে বেশি এনসিআর নয়, দিল্লিতে, আগের কথা বলছি, দিল্লিতে বেশি ছিল। তার মানে হচ্ছে কি দিল্লি একটা হচ্ছে গিয়ে উন্নত অঞ্চল ছিল। এইবার আস্তে আস্তে কি হয়েছে, বিহার, ইউপি, মধ্যপ্রদেশ, হরিয়ানা, রাজস্থান, এগুলো কি, এগুলো দিল্লির থেকে লেস ডেভেলপ। দিল্লির থেকে লেস ডেভেলপ। এইদিকে ধরো আছে কি পাঞ্জাব, ঠিক আছে, এইদিকে ধরো আছে কি ইউপি, এইদিকে আছে ধরো তোমার হচ্ছে কি এমপি, এইদিকে আছে ধরো তোমার হচ্ছে গিয়ে গুজরাট, রাজস্থান, ঠিক আছে, এইদিকে আছে হরিয়ানা ধরো। ঠিক আছে, এখন হচ্ছে কি ধরো এই অঞ্চলগুলো থেকে মানুষজন কোথায় মুভ করেছে আস্তে আস্তে? দিল্লির দিকে আস্তে আস্তে কিন্তু মুভ করেছে। কারণ কি, কারণ আমি আগেই আলোচনা করলাম, যেটা হচ্ছে কি ব্যাকওয়াশ ইফেক্টের জন্য মুভ করেছে, তো করেছে। সুতরাং দিল্লিতে এসে কি করেছে তারা, জমা হয়েছে এবং বিভিন্ন কাজের সন্ধান করছে এবং কাজ অলরেডি পেয়েছে। এবং এই মাইগ্রেশনটা এত এক্সট্রিম লেভেলে হয়ে গেছে যে দিল্লি একটা কনজাস্টেড এরিয়াতে পরিণত হয়েছে। মাইগ্রেশনের দিক দিয়ে তো বটেই, তার সাথে যে শিল্প স্থাপনের দিক দিয়েও। তার মানে হচ্ছে কি এখানে আর শিল্প স্থাপনের মতো কিন্তু জায়গা নেই। ম্যাক্সিমাম হচ্ছে কি তোমার ম্যাক্সিমাম লেভেলে চলে গেছে। ঠিক আছে, ম্যাক্সিমাম কোথাও কোনো জায়গা নেই। তখন কি করবে, তখন এই দিল্লির সারাউন্ডিং এরিয়াগুলো, তোমরা নাম শুনেছো নয়ডা, গুরগাঁও, ঠিক আছে, এই সমস্ত জায়গাগুলোতে আস্তে 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 কিন্তু ছড়িয়ে পড়েছে। কিরে ছড়িয়ে পড়েছে, বিভিন্ন ধরনের ইকোনমিক অ্যাক্টিভিটি গুলো আস্তে আস্তে কিন্তু ছড়িয়ে পড়েছে। কেন ছড়িয়ে পড়েছে? দিস ইজ কজ অফ স্প্রেড ইফেক্টের জন্য। তার মানে কি, কোন একটা অঞ্চলের অর্থনৈতিক উন্নয়ন উন্নয়ন যখন সব থেকে বেশি পরিমাণ বা এক্সট্রিম লেভেলে হয়ে যায়, এক্সট্রিম লেভেলে হয়ে যাওয়ার ফলে কি হবে, এই অঞ্চল থেকে কি হবে, এই অঞ্চল থেকে আস্তে আস্তে ইকোনমিক অ্যাক্টিভিটি গুলো আশেপাশের অঞ্চলের দিকে ছড়িয়ে যাবে। কেন ছড়িয়ে যাবে? কারণ হচ্ছে কি এটা হচ্ছে কি একটা কনজাস্টেড জায়গাতে পরিণত হয়েছে। এখানে আর ইনফ্রাস্ট্রাকচার করা যাবে না, এখানে আর প্ল্যান সিটি করা যাবে না। সুতরাং তোমাকে বাইরের দিকে আস্তে আস্তে কিন্তু ছড়িয়ে যেতে হবে। বাইরের দিকে তোমাকে নতুন কিছু ভাবে, নতুন কিছু ওয়েতে তোমাকে পরিকল্পনা করতে হবে, পরিকল্পনা করতে হবে। তাই তো দিল্লি কি, দিল্লি এখন দেখবে তোমার এনসিআর হয়ে গেছে। ঠিক আছে, এই গুরগাঁও আছে, দেখবে নয়ডাও আছে, ইউপির কিছু জায়গা আছে, এমপির কিছু জায়গা আছে। ঠিক আছে, এই জায়গাগুলো নিয়ে দিল্লি একটা এনসিআর এ পরিণত হয়েছে। মানে মেন ক্যাপিটাল দিল্লি আছেই, তার সাথে এনসিআর দেখবে কথাটা আছে। এটা হয়েছে কেন? এটা হয়েছে তোমার হচ্ছে কি এই যে স্প্রেড ইফেক্টের জন্য। স্প্রেড ইফেক্টের জন্য তার মানে হচ্ছে কি ধরো, স্প্রেড ইফেক্ট যে সবসময় খারাপ, কোন একটা অঞ্চলকে বা কোনো একটা উন্নয়নশীল দেশকে বা হচ্ছে গিয়ে ওটা গরিব অঞ্চলকে সবসময় যে পুয়ার করে দেবে এরকমটা নয়, তার কিছু পজিটিভ ইফেক্টও আছে। পজিটিভ ইফেক্ট আমরা দেখলাম যে কোনো একটা অঞ্চলকে এরকম হচ্ছে কি ধরো দিল্লির সাইডের যে অঞ্চলগুলো একটা সময় কি ছিল, দিল্লির সাইডের যে এলাকাগুলো সেগুলো অনুন্নত ছিল, এর থেকে তো কম ডেভেলপ ছিল। এখন তুমি যদি যাও সেই অঞ্চলগুলোতে কি হবে, এখন দেখবে সেগুলো হাইলি ডেভেলপ। এবং আজ থেকে 10 বছর পর, আজ থেকে 15 বছর পর এর আশেপাশের হয়তো 5 কিলোমিটার কি 10 কিলোমিটার অঞ্চলও হচ্ছে কি তোমার আস্তে আস্তে ডেভেলপ হয়ে যাবে। এটা হচ্ছে স্প্রেড ইফেক্ট। এটা স্প্রেড ইফেক্টের কনসেপ্টটা বোঝানোর জন্য আমি বললাম। এইবারে দেখো স্প্রেড ইফেক্ট
এখানে আমরা কিভাবে আলোচনা করতে পারি? ধরো এখানে একটা এ অঞ্চল আছে, আবার সেম এ অঞ্চল, আবার আছে এটা বি অঞ্চল। এটা আমরা ধরে নিচ্ছি উন্নত, আর এটা আমরা ধরেছি উন্নয়নশীল বা হচ্ছে কি গরিব বা অনুন্নতই ধরো। তাহলে স্প্রেড ইফেক্টে কি হবে? স্প্রেড ইফেক্ট আমি কি বললাম যে সবসময় যে নেগেটিভ এর ইম্প্যাক্ট আছে এমনটা নয়, কিন্তু এমনটা নয়, ঠিক আছে। এখন ব্যাপার হচ্ছে তাহলে লাভ কি করে হবে? বি যে অঞ্চলটাকে তার স্প্রেড ইফেক্টের মাধ্যমে তার কি করে লাভ হবে? এর লাভ হবে কি, এখান থেকে কি বলছিল, বি অঞ্চল থেকে আমরা প্রথমে ব্যাকওয়াশ ইফেক্টে দেখেছিলাম যে এখান থেকে কাঁচামাল কোথায় যায়? এ অঞ্চলে যায়। সুতরাং কাঁচামাল যেহেতু বি অঞ্চল থেকে এ অঞ্চলের দিকে যাচ্ছে, বি অঞ্চল থেকে এ অঞ্চলের দিকে যাচ্ছে, সুতরাং কাঁচামালটা বিক্রি করে টাকাটা কে আলটিমেট পাচ্ছে? টাকাটা আলটিমেট পাচ্ছে বি অঞ্চলটা, বি অঞ্চলটা। সুতরাং বি অঞ্চলের কিছু মূলধন বাড়ছে, মানে ক্যাপিটাল আস্তে আস্তে কিন্তু বৃদ্ধি পাচ্ছে, ক্যাপিটাল কিন্তু আস্তে আস্তে বি অঞ্চলে বৃদ্ধি পাচ্ছে, যেহেতু কাঁচামালটা বিক্রি হচ্ছে। এটা গেল এক নাম্বার, তার মানে কাঁচামাল বিক্রি করে যে টাকাটা পাচ্ছে সেটা হচ্ছে কি তোমার বি অঞ্চল সেই টাকাটা পাচ্ছে। দু নাম্বার হচ্ছে কি ছোট ছোট শিল্প, তোমার হচ্ছে কি ছোট ছোট শিল্প, যেমন ধরো যেগুলো হচ্ছে কি গ্রামীণ যে সমস্ত শিল্প থাকে, আমি অ্যাজ ফর এক্সাম্পল আমি বলতে পারি, ধরো ধরো কোনো একটা ইট ভাটা আছে, আমি অ্যাজ ফর এক্সাম্পল বলছি, ধরো এটা হচ্ছে কি ইট ভাটা, একটা বললাম যে ইটের ভাটা, এবং হচ্ছে কি মাটির সাপ্লাই কে তাহলে দেবে? মাটি কোথা থেকে আনতে হবে? না, সেগুলো গ্রামীণ এলাকা থেকে আনতে হবে। সুতরাং গ্রামীণ এরিয়াতে যদি কেউ মাটি বিক্রি করে, সুতরাং ইটভাটার মালিক কি তার কাছ থেকে সেই মাটিটা আনার চেষ্টা করবে। কারণ কি? কারণ এখানে মাটির কস্ট বেশি বা সয়েলের কস্ট বেশি আছে, যে মাটিটার কস্ট বেশি আছে। সুতরাং বলছে বি অঞ্চলটাতে বিভিন্ন ধরনের ছোট ছোট শিল্প বা ইন্ডাস্ট্রি গড়ে উঠবে। এটা দু নম্বর। তিন নাম্বার হচ্ছে কি, যদি কোনো একটা অঞ্চলে, একটা উন্নত অঞ্চল আছে, এই অঞ্চলটাতে যদি ছোট ছোট ইন্ডাস্ট্রি গড়ে ওঠে, সুতরাং ছোট ছোট ইন্ডাস্ট্রি গুলোকে সাপোর্ট করতে গেলে কিছু ব্যাংক লাগবে, ব্যাংক তাদেরকে ঋণ দেবে, ব্যাংক পরিষেবা দেবে, বিভিন্ন ধরনের ট্রানজাকশন হবে। সুতরাং এই ছোট ছোট শিল্পগুলোকে ঋণ দেবে, ঠিক আছে। সুতরাং এই ছোট শিল্পগুলোকে বাঁচিয়ে রাখার জন্য বি অঞ্চলে কিছু ব্যাংকের সৃষ্টি হবে, কিছু ব্যাংকের সৃষ্টি হবে। তাহলে দেখো কিভাবে ইফেক্টে কাজ করছে, বি অঞ্চলে কিছু ব্যাংক স্থাপন হবে, এটা একটা গেল। দু নম্বর হচ্ছে কি, ধরো এই অঞ্চল থেকে, যে এই রিজিয়নটা আছে, এই অঞ্চল থেকে, এই অঞ্চলটা যখন কনজাস্টেড এরিয়াতে পরিণত হবে, কনজাস্টেড সেই দিল্লি এনসিআর এর কথা বললাম, এই অঞ্চলটা যখন কনজাস্টেড এরিয়াতে পরিণত হবে, তখন কিছু ইনভেস্টমেন্ট বা ইনভেস্টররা কি চাইবে, যে আমি ফাঁকা জায়গা দেখি কিছু একটা বড় ইন্ডাস্ট্রি সেট আপ করবো, ঠিক আছে। তখন কি করবে? তখন এই এ অঞ্চল থেকে আস্তে আস্তে বি অঞ্চলের দিকে কিন্তু মুভ করবে, তার মানে বি অঞ্চলটা আস্তে আস্তে কিন্তু ডেভেলপড হতে থাকবে, বি অঞ্চলটা কিন্তু আস্তে আস্তে ডেভেলপ হতে থাকবে। কিন্তু এখানে একটা জিনিস মনে রাখবে, বি অঞ্চলটা যতই ডেভেলপ হতে থাকুক আস্তে আস্তে, বি অঞ্চলটা যতই ডেভেলপ হতে থাকুক আস্তে আস্তে, এই অঞ্চলটার সাথে কিন্তু পেরে উঠবে না, মানে কম্পিটিশনে পেরে উঠবে না। কারণ এই অঞ্চলটার যে ফ্যাসিলিটিস গুলো আছে, সেই ফ্যাসিলিটিস অ্যাচিভ করা কিন্তু বি অঞ্চলটার পক্ষে সম্ভব হবে না, যতক্ষণ না পর্যন্ত সরকারি হস্তক্ষেপ বা সরকারের নীতি কিন্তু প্রণয়ন হয় আর কি। ব্যাপারটা বুঝতে পারছো তো? তার মানে সরকারকে, এখানে যে সরকার থাকবে বা এটার যে দায়িত্ব থাকবে, তাকে চেষ্টা করতে হবে যে আমি মাইগ্রেশন বন্ধ করতে হবে, আমার কাঁচামালের সাপ্লাই যেন না এখানে থেকে যায়, আমি এখান থেকে ইনভেস্টার এখানে নিয়ে আসবো, ঠিক আছে। এটা সম্পূর্ণ ডিপেন্ড করছে কার উপর? এই অঞ্চলের সরকারটার উপর বা গভর্নমেন্টের উপর সেই অঞ্চলের। সুতরাং কি বলছি বারবার মন দিয়ে শোনো, এই অঞ্চলটার ইকোনমিক ডেভেলপমেন্টের যে হার, ঠিক আছে, অর্থনৈতিক উন্নয়নের হার, এটা সব থেকে পজিটিভ থাকবে, সব থেকে বেশি থাকবে। এবং এই অঞ্চলটার থেকে, বি অঞ্চলটার থেকে এই অঞ্চলের যে তোমার রেটটা, অর্থনৈতিক উন্নয়ন, সেটা সবসময় বেশি থাকবে, এ সবসময় হচ্ছে কি নিচে থাকবে, সব সময় কিন্তু নিচে থাকবে। নিচে থাকার জন্য এই অঞ্চলটা ধীরে ধীরে ডেভেলপ হতে থাকবে এবং এই অঞ্চলটা আস্তে আস্তে ডেভেলপ হতে থাকবে। সুতরাং এইটা গেল তোমার স্প্রেড ইফেক্ট। এই পর্যন্ত হচ্ছে তত্ত্বটা এই পর্যন্ত বোঝা গেছে তো? আমি আরেকবার বলবো। এই পর্যন্ত ক্লিয়ার হয়েছে?
তাহলে দেখো এবারে সমালোচনাতে আসছি। হ্যালো। বলো। হ্যাঁ বলছি স্যার, তাহলে এটার মাধ্যমে এটাই বোঝা গেল যে তাহলে যেখানে ধনী দেশ থাকবে সে সম্পূর্ণভাবে কিছুটা গরিব দেশের উপর নির্ভর করে থাকবে কিছু কিছু ক্ষেত্রে। অবশ্যই ডেভেলপ ওনার ডেভেলপ মতনই, কান্ট্রি ওনার আনসার। মতনই। হ্যাঁ, এবং ওই হুম, ওই ডেভেলপিং কান্ট্রিটাও কিন্তু ডেভেলপ দেশের মাধ্যমেও কিছুটা ডেভেলপড হওয়ার চেষ্টা করবে। দুটো কিন্তু অবশ্যই পরস্পর অবশ্যই। পরস্পর সঙ্গে জড়িত। এটাই তো, এটার জন্যই কজেশন, এটার জন্যই কজেশন তত্ত্বটা দেখো, এটার জন্যই কজেশন বলা হচ্ছে। একে অপরের উপর নির্ভরশীল। একে অপরের উপর নির্ভরশীল, একে অপরের যে এজেন্ট গুলো আছে তার উপর নির্ভরশীল। কজ এন্ড ইফেক্টের মাধ্যমে কি বললাম যে পরপর তুমি যদি ইট রাখো, এবার এমন ভাবে ইটগুলো রাখলে যে একটাকে ঠেলা মারলে বাকিগুলো যদি পড়ে যায়, তার মানে কি একটা অপরকে কন্ট্রোল করছে। সেই রকম ভাবে ঠিক দুটো দেশ বা দুটো অঞ্চলের বিভিন্ন উপাদানগুলোর মধ্যে যখন পারস্পরিক সহযোগিতার মাধ্যমে বিভিন্ন ধরনের সম্পর্কটা গড়ে উঠছে, এবং সেই সম্পর্কটা কেমন হবে, সার্কুলার হতে হবে। একবার শুরু হলে সেটা অলরেডি চলতেই থাকবে। একসময় কি আমাদের এখনো আমাদের ইন্ডিয়া থেকে এখনো অনেক দেশে, যেমন জাপানে ধরো লোহা যাচ্ছে, যাচ্ছে নাকি? জাপানে কোথায় উন্নত দেশে কি যাচ্ছে? লোহা যাচ্ছে। ব্রিটেনে কোথায়? ব্রিটেনে কয়লা যাচ্ছে। যদিও ব্রিটেন এখন কয়লাতে এত মনোযোগ দিচ্ছে না, তারা অচিরাচরিত শক্তির দিকে এখন বেশি মন দিচ্ছে। এখনো রয়েছে সাপ্লাই ডিমান্ড এরিয়া, কিন্তু এখনো রয়েছে যোগান এবং চাহিদা অঞ্চল এখনো রয়েছে। আমি তো কি বললাম যে জাপানে যে লোহা যাচ্ছে, সে জাপানের লোহাটা যাচ্ছে সেটাও হচ্ছে কি তোমার ওই উন্নত এবং উন্নয়নশীল দেশ। ঠিক আছে। দেখো, তারপরে আমরা সমালোচনাতে আসবো। সমালোচনাতে কি বলা হয়েছে না, এই যে গুন্ডার মেডালের যে সার্কুলার কজেশন তত্ত্ব, এটা মেইনলি উনি ওনার যে তত্ত্বটা দিয়েছিলেন আন্তর্জাতিক বাজারের উপর ভিত্তি করে উনি তার তত্ত্বটা দিয়েছিলেন। রিজনাল বাজারের উপর বা সরি, এটা হচ্ছে কি আন্তর্জাতিক বাজারের উপর তিনি তত্ত্বটা দিয়েছিলেন, আঞ্চলিক বাজারের উপর তত্ত্বটা কিন্তু দেননি। বা বা আমরা বলতে পারি যে ওনার এই তত্ত্বটা উনি দিয়েছিলেন সেটা হচ্ছে কি সম্পূর্ণরূপে আন্তর্জাতিক যে বাণিজ্য বা আন্তর্জাতিক যে সম্পর্ক, সেই সম্পর্কের উপর ভিত্তি করে তিনি দিয়েছিলেন। তাহলে আমরা প্রথমেই আমরা বলতে পারি যে ওনার যে তত্ত্বটা সেটা হচ্ছে আন্তর্জাতিক আন্তর্জাতিক বাণিজ্যের উপর বেস করে। এটির সাহায্যে আন্তর্জাতিক বাণিজ্যের উপর ভিত্তি করে দিয়েছিলেন, উপর ভিত্তি করে দিয়েছিলেন। কারণ ওনার এই তত্ত্বটির সাহায্যে আঞ্চলিক যে বাজার বা আঞ্চলিক যে অঞ্চলগুলো, সেই অঞ্চলগুলো কিভাবে ডেভেলপ হচ্ছে সেগুলো কিন্তু বোঝা যায় না। সুতরাং এটা একটা সমালোচনা আমরা বলতে পারি। 2 নম্বর আমরা বলতে পারি যে শ্রমিকের মজুরির তারতম্য, শ্রমিকের মজুরির তারতম্য, শ্রমিকের শ্রমিকের মজুরির তারতম্য। শ্রমিকের মজুরির তারতম্য এখন একই দেশের মধ্যে কিন্তু শ্রমিকের মজুরির তারতম্য বিভিন্ন রকম কিন্তু হয়ে থাকে। উনি কিন্তু এই কথাটা স্কিপ করে গেছেন। ঠিক আছে, উনি কিন্তু সমান মজুরি কিন্তু সবার ক্ষেত্রে ধরে দিয়েছেন। যেমন যিনি আইটি সেক্টরে কাজ করছেন তার এক ধরনের হবে, বা যিনি একদম প্রত্যেক দিনের যারা ডেইলি ওয়ার্কার তাদের মজুরি কিন্তু একরকম হবে। এই ব্যাপারটা উনি কিন্তু স্কিপ করে গেছেন। এটা 2 নাম্বার। 3 নাম্বার হচ্ছে কি তোমার আহ ধারাবাহিক অর্থনৈতিক উন্নয়ন সর্বক্ষেত্রে প্রযোজ্য নয়। যে উন্নয়নটা উন্নত দেশের ক্ষেত্রে যে ধারাবাহিক ম্যানারে উনি বলেছেন যে কোথাও ডিস্টার্ব হবে না, কোথাও একবার স্মুথলি ম্যানারে চলবে, এটা কিন্তু ভুল। এটা কিন্তু ভুল। বিভিন্ন ওয়েস্টার্ন কান্ট্রিজ দেখা গেছে একটা ফেজে কিন্তু হাইলি ডেভেলপড হতে 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 তার ডেভেলপ বা অর্থনৈতিক উন্নয়ন থেমে গেছে। পরে হয়তো কয়েকশো বছর বা কয়েক বছর সে থেমেছিল, পরে আবার কিন্তু স্টার্ট হয়েছে। তাহলে ওনার যে হচ্ছে কি তোমার ধারাবাহিক যে অর্থনৈতিক উন্নয়নের ধারণা, কি না ধারাবাহিক অর্থনৈতিক উন্নয়নের ধারণা ভুল আমরা বলতে পারি। ধারাবাহিক অর্থনৈতিক উন্নয়নের ধারণা, অর্থনৈতিক উন্নয়নের ধারণা মানে যে স্মুথলি ম্যানারে হবে সেটার কথা কিন্তু উনি বলেছেন। যে কোনো একটা দেশ কিন্তু থেমেও যেতে পারে, এটা কিন্তু আলোকপাত এই বিষয়ে কিন্তু করেননি। লাস্ট হচ্ছে কি উনি যে ব্যাকওয়ার্ড ইফেক্ট কি এত জোর দিয়েছেন, ব্যাকওয়ার্ড ইফেক্টের তীব্রতা কি,
ব্যাকওয়াশ ইফেক্টের তীব্রতা ব্যাকওয়াশ ইফেক্টকে উনি সব থেকে বেশি জোর দিয়েছেন, কিন্তু কোনো কোনো দেশ বা কোনো কোনো অঞ্চলে ব্যাকওয়াশ ইফেক্ট এত তীব্র কিন্তু নাও হতে পারে। উনি এই পয়েন্টটাতে সব থেকে বেশি জোর দিয়েছেন, ওনার তত্ত্বে দেবে ব্যাকওয়াশ ইফেক্টের কথা সব থেকে বেশি পরিমাণে বা বেশি ধরে আলোচনা করা হয়। ঠিক আছে, যে ইফেক্ট গুলো তোমাকে টানছে সেগুলো হচ্ছে কি ব্যাকওয়াশ ইফেক্ট। সুতরাং ব্যাকওয়াশ ইফেক্ট কোনো একটা দেশ বা কোনো একটা অঞ্চলে যে এত তীব্র থাকবে কিন্তু সেটা নাও হতে পারে। তো এগুলো গেল কিছু সমালোচনা। ঠিক আছে, সেই অবধি। এবারে আমরা চলে আসছি পরের একটা তত্ত্বতে, ইকোনমিক জিওগ্রাফির। এটা হচ্ছে কি তোমাদের লাস্ট একটা তত্ত্ব, সেটা হচ্ছে ইকোনমিক গ্রোথ বা স্টেজ থিওরি বা রস্টো। ঠিক আছে, এটাকে আমরা স্টেজ থিওরি বলতে পারি। বাই ডব্লিউ রস্টো। তো প্রথমেই এটাকে বলা হয় ইকোনমিক গ্রোথ থিওরি। ঠিক আছে, এখানে দেখো, এখানে কি বলা হয় না, এখানে বলা হচ্ছে যে কোনো একটা দেশ হুট করে এরকম ডেভেলপড হয় না, যে আজকে এরকম উন্নয়নশীল দেশ আছে বা অনুন্নত আছে, সে হঠাৎ করে একদিন দেখলো গিয়ে সে ডেভেলপড কান্ট্রিতে পরিণত হয়েছে। রাষ্ট্র এখানে বলছেন যে কোনো একটা দেশ, কোনো একটা দেশের অর্থনৈতিক উন্নয়ন বা তার তার সাথে আর্থসামাজিক যে কন্ডিশন গুলো আছে, সেই কন্ডিশন গুলো কিন্তু ধাপে 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 পরিবর্তিত হয়, এবং এবং ওই দেশটা কয়েকটি ধাপ অতিক্রম করার পর সে আর্থসামাজিক উন্নয়নের সব থেকে এক্সট্রিম পর্যায়ে কিন্তু পৌঁছায়। আমি আরেকবার বলছি, রাষ্ট্র স্টেজ থিওরিতে কি বলতে চেয়েছেন? রাষ্ট্র স্টেজ থিওরিতে বলতে চেয়েছেন কোন একটা দেশের অর্থনৈতিক উন্নয়ন তথা তথা কোন একটা দেশের আর্থসামাজিক কন্ডিশন এক লাফেই কিন্তু এক্সট্রিম লেভেলে যায় না, সে কয়েকটি ধাপ বা কয়েকটি স্টেজের মাধ্যম দিয়ে আস্তে আস্তে সে ওই ধাপগুলিকে অতিক্রম করে এবং ওই দেশটি তার আর্থসামাজিক উন্নয়নের সব থেকে যে এক্সট্রিম লেভেল, সেই এক্সট্রিম লেভেলে কিন্তু পৌঁছায়। ঠিক আছে, এখন স্টেজ থিওরি কেন বলা হচ্ছে? কারণ উনি কয়েকটি স্টেজের মাধ্যমে বা কয়েকটি পর্যায়ের মাধ্যমে কোনো একটা দেশ বা কোনো একটা অঞ্চলের অর্থনৈতিক উন্নতিকে বা আর্থসামাজিক কন্ডিশনকে ব্যাখ্যা করেছেন। ঠিক আছে, এখন এই স্টেজগুলো দেখো কি হবে। প্রথমে কি থাকবে, আমি স্টেজগুলো লিখছি, তারপরে আমি একটার পর একটা আলোচনা করছি, এবং এদের কিছু ক্যারেক্টারিস্টিক আছে যেগুলো তোমরা লিখে নেবে, আমি লিখে দেবো বোর্ডে। ঠিক আছে, কি থাকবে দেখো, প্রথমে থাকবে ট্রেডিশনাল সোসাইটি। বাংলা তো আমি বলে দেবো, বাংলাতে কি আছে সেটা বলে দিচ্ছি। প্রথমেই থাকবে প্রথমে হচ্ছে গিয়ে তোমার 1 নম্বর স্টেজ যেটা, সেটা থাকবে ট্রেডিশনাল সোসাইটি। ট্রেডিশনাল সোসাইটি এটাকে বলা হয়, বাংলাতে এটাকে বলা হচ্ছে গতানুগতিক সমাজ ব্যবস্থা। আগে লিখে নাও এগুলো, গতানুগতিক সমাজ সমাজ ব্যবস্থা। ঠিক আছে, 2 নম্বর হচ্ছে কি, 2 নম্বরে হবে প্রি কন্ডিশন। 2 নম্বরে হবে প্রি কন্ডিশন। এটা কি বাংলাতে? এটা বাংলাতে বলা হয় উন্নয়নের পূর্ব শর্ত পালন। উন্নয়নের পূর্ব শর্ত পালন। লেখা বুঝতে অসুবিধা হলে বলবে। উন্নয়নের পূর্ব শর্ত পালন। 3 নম্বরে আছে টেক অফ। টেক অফ
টেক অফ মানে হচ্ছে কি প্লেন যেমন টেক অফ করে, টেক অফ এটা ডাবল এফ হবে। টেক অফ এর হচ্ছে কি উড়ান বা উত্তোলন বা উড়ান পর্যায়। এই বৈশিষ্ট্যগুলো লিখে রাখবে, বৈশিষ্ট্যগুলো বেশ পয়েন্ট পয়েন্ট করে লেখা আছে, আমি লিখে দেবো, তোমরা একটু লিখে নিও। টেক অফ 3 নাম্বার। 4 নম্বরে আছে কি তোমার ড্রাইভ টু ম্যাচিউরিটি, তার মানে হচ্ছে কি তোমার উন্নয়নের স্তর, মানে পূর্ণ উন্নয়ন স্তর। ড্রাইভ টু এটাকে বলা হয় পূর্ণ উন্নয়ন স্তর, পূর্ণ উন্নয়ন স্তর। 5 নম্বরে হচ্ছে গিয়ে 5 নম্বরে হাই মাস কনজাম্পশন। পরীক্ষাতে কোশ্চেন দেয়, আরেকটা কথা এখানে বলে দিই, পরীক্ষাতে এখানে কোশ্চেন দিতে পারে, এই স্টেজগুলো পরপর দিয়ে দেবে যে রস্টো তার স্টেজ থিওরিতে যে 5টি স্টেজের কথা বলেছেন সেগুলিকে সিকোয়েন্স অনুযায়ী সাজাও। মানে এই যে উপর থেকে যেমন প্রথমে ট্রেডিশনাল সোসাইটি থাকবে, প্রি কন্ডিশন থাকবে, টেক অফ থাকবে, ড্রাইভ টু ম্যাচুরিটি এবং হাই মাস কনজাম্পশন। হাই মাস কনজাম্পশন, হাই মাস কনজাম্পশন এটাকে বলা হয় তোমার হচ্ছে গিয়ে জনসাধারণের সম্প্রসারিত ভোগ ব্যবস্থার স্তর বা ভোগ ব্যবস্থার স্তর লিখো, ভোগ ব্যবস্থার স্তর। হয়েছে? তাহলে দেখো এই 5টা হচ্ছে গিয়ে স্টেজ বা পর্যায়ে আমরা বলতে পারি। তার আগে আমি একটু আলোচনা করতে যে রস্টোর যে তত্ত্বটা স্টেজ থিওরি হচ্ছে গিয়ে তোমার ইকোনমিক গ্রোথের যে তত্ত্ব, সেটা হচ্ছে কার্ল মার্কসের একটা হচ্ছে গিয়ে বিরুদ্ধাচরণ, তোমার হচ্ছে গিয়ে মানে অপোজিট থিওরি অফ কার্ল মার্কস, যেটাকে আমরা বলতে পারি। কার্ল মার্কস কি বলেছেন? কার্ল মার্কস বলেছেন যে অর্থনৈতিক প্যাটার্ন যদি চেঞ্জ হয়, একটু মন দিয়ে শুনবে, অর্থনৈতিক প্যাটার্ন যদি চেঞ্জ হয় তাহলে মানুষের বিহেভিয়ার, মানুষের আচরণ বা বিহেভিয়ার কিন্তু পাল্টে যায়। কিরকম পাল্টায় সেটা দেখো, কার্ল মার্কস কিন্তু ওই কথা বলেছেন। ধরো অঞ্চল আছে, একটা অঞ্চল আছে, একটা অঞ্চল আছে, হয়েছে? এখানে হচ্ছে কি গ্রামীণ কৃষি ভিত্তিক সমাজ, এই যে অঞ্চলটা আছে এ লিখলাম, এটা হচ্ছে গ্রামীণ কৃষি ভিত্তিক সমাজ আর কি। আর এখানে একটা আছে কি তোমার সোসাইটি আছে বা অঞ্চল আছে বা দেশ আছে, যে কোনো কিছু আজ ফর এক্সাম্পল ধরতে পারি একটা বি অঞ্চল। এটা টোটালি হচ্ছে গিয়ে ডিপেন্ড হচ্ছে গিয়ে এর হচ্ছে গিয়ে টার্সিয়ারি কি সেকেন্ডারি বা হচ্ছে গিয়ে বিভিন্ন ধরনের কোয়াটারনারি বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি, মানে বিভিন্ন ধরনের অর্থনৈতিক ক্রিয়াকলাপ এগ্রিকালচার বাদে, বিভিন্ন ধরনের ইকোনমিক অ্যাক্টিভিটি এখানে দেখা যায়। তার মানে এখানে ইন্ডাস্ট্রি আছে, এখানে বিভিন্ন ধরনের ফ্যাসিলিটিস আছে, ঠিক আছে, আইটি সেক্টর আছে। এখন এই অঞ্চলটা কি, এই অঞ্চলটা ছিল কৃষি ভিত্তিক। এখন এই অঞ্চলের কোনো মানুষ এখানে কি তার একটা চিন্তা ভাবনা কিন্তু সবসময় আলাদা, সে চাষবাস করে খায়, ঠিক আছে, জীবন জীবিকা আর কি অর্জন করে এই অঞ্চলের মানুষটা। এ কোনো কারণে এই অঞ্চলের মানুষটা কোনো কারণে বি অঞ্চলে চলে গেল, মানে কি সে ইকোনমিকটা পাল্টে দিল। সে কি ছিল না আর্জারিয়ান যে সোসাইটি ইকোনমি তোমার হচ্ছে কি এগ্রিকালচারের যে তোমার প্রাইমারি যে অ্যাক্টিভিটিটা ছিল, সেই প্রাইমারি অ্যাক্টিভিটিটা ছেড়ে কোন দিকে গেল, প্রাইমারি অ্যাক্টিভিটিটা ছেড়েও গেল সেকেন্ডারি টার্সিয়ারি শোন যে সমস্ত অ্যাক্টিভিটি গুলো আছে সেই অ্যাক্টিভিটির সেন্টারের দিকে গেল, বি সেন্টারের দিকে গেল। এখন ও এখানে যদি থেকে যায়, থাকতে থাকতে কি হবে, সে এখানে যে ইকোনমিক অ্যাক্টিভিটি বা হচ্ছে কি জীবনযাপন বা লাইফস্টাইলের সাথে আস্তে 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 নিজেকে কিন্তু পাল্টে ফেলবে। অনেকে পাল্টে নাও ফেলতে পারে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় কার্ল মার্কস বলছেন যদি ইকোনমিক স্টেবিলিটি চেঞ্জ হয়ে যায়, স্টেবিলিটি বলাটা ভুল হবে, যে ইকোনমিক স্ট্যাটাস যদি চেঞ্জ হয়ে যায়, আর্জারিয়ান সোসাইটির কোনো মানুষ যদি সেকেন্ডারি টার্সিয়ারির দিকে যায় বা বিভিন্ন ইকোনমিক সেক্টরের দিকে যায়, সেক্ষেত্রে যে ইকোনমিক সেক্টরে ও গেল, সেই ইকোনমিক সেক্টরে কি সেই ইকোনমিক সেক্টরে আস্তে আস্তে সে তার সাথে হাত মিলিয়ে নেবে এবং সেখানে লাইফস্টাইলটাকে সে সেখানের মতো করে বাঁচতে থাকবে। সে আবার এখানে যদি ফিরে আসে, এতে যদি ফিরে আসে, ও কিন্তু এখানের আর যে তার অ্যাক্টিভিটি গুলো ছিল, পূর্বের যে অ্যাক্টিভিটি যখন সে এখানে গেছিল, সে সেগুলো ফলো করতে পারবে না। সে হয়তো এখানে এসিতে থাকে, সে এখানে এসেও কিন্তু এসি খোঁজার চেষ্টা করবে।
ঠিক আছে, সে এখনো উইকলি কোথাও বেড়াতে যায়, সে এখানে এসেও কিন্তু উইকলি বেড়াতে যেতে থাকবে, বেড়াতে যাওয়ার কিন্তু চেষ্টা করবে। এই যে মানসিকতার যে পরিবর্তন, এই যে আচরণের যে পরিবর্তন, এটাকে কিন্তু কার্ল মার্কস ব্যাখ্যা করেছেন তার তত্ত্বে। মার্কসিজম যে তত্ত্ব, পুঁজিবাদ যে তত্ত্ব সেই তত্ত্বে, ক্যাপিটালিস্টিক যে তত্ত্ব সেই তত্ত্বে। এখন এই যে রাষ্ট্র কি বলেছেন, যে রাষ্ট্র বলেছেন যে না, উনি পুঁজিবাদের সম্পূর্ণ বিরুদ্ধাচরণ করতে গিয়ে উনি বলেছেন কোন একটা অঞ্চল বা কোন একটা দেশ আস্তে 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 কয়েকটি স্টেজের মাধ্যম দিয়ে কিন্তু ডেভেলপ হয়, এবং সেই অঞ্চলটার মানুষের হচ্ছে কি আস্তে আস্তে তার আচার ব্যবহার গুলো আস্তে আস্তে কিন্তু শিফট হতে থাকে, পরিবর্তন হতে থাকে, এবং সেটা হচ্ছে কি এই 5টা স্টেজের মাধ্যম দিয়ে ওই অঞ্চলটার অর্থনৈতিক উন্নতি বা আর্থসামাজিক যে কন্ডিশনটা আছে সেই কন্ডিশনটা কিন্তু পরিবর্তিত হয়। ঠিক আছে, এই অবধি গেল। এইবারে আমরা প্রত্যেকটার বৈশিষ্ট্যগুলো আসবো, যে কিভাবে কোন একটা অঞ্চল বা কোন একটা স্থান কিভাবে ডেভেলপ হচ্ছে বাই দ্য স্টেজের মাধ্যমে। তাহলে প্রথমে আমরা দেখব ট্রেডিশনাল সোসাইটি, গতানুগতিক সমাজ ব্যবস্থা। এখন গতানুগতিক সমাজ ব্যবস্থা মানে কি, এটা ইয়েতেই বুঝতে পারছো যে এটা একটা পুরনো ওল্ড ফ্যাসিনেটেড অঞ্চল থাকবে, যার প্রধান ভিত্তি কি, যার প্রধান ভিত্তি থাকবে হচ্ছে কি তোমার কৃষিকাজ, এবং মানুষজন হচ্ছে গিয়ে ওল্ড ফ্যাশন, পুরনো মডেল। আমরা বলি না তুই একটু পুরনো হয়ে গেছিস, একটু পুরনো মডেলের হয়ে গেছিস। সুতরাং ট্রেডিশনাল যে সোসাইটি, সেই ট্রেডিশনাল সোসাইটি কিরকম থাকবে, ট্রেডিশনাল সোসাইটি থাকবে হচ্ছে কি তোমার পুরনো টাইপের। যেহেতু পুরনো টাইপের নিউটনিয়ান, এটা হচ্ছে কি তোমার নিউটনের সময়ের কথা বলা হচ্ছে, নিউটনের প্রিভিয়াস সময়, নিউটন যে সময় ল অফ গ্রেভিটি এই সমস্ত জিনিস আবিষ্কার করেন, সেই সমস্ত কথা এই কন্ডিশনটাতে বলা হয়। তাহলে ট্রেডিশনাল সোসাইটির প্রধান বৈশিষ্ট্য কি না, প্রথমে আমরা বলতে পারি যে এই যে সমাজটা, এই সমাজটা যেহেতু একটা পুরনো মানসিকতা, তার নিজের নিজের যে জেদ আছে, বা যে সমস্ত গোড়ার যে সমস্ত বিষয়গুলো আছে, কিছু কিছু কুসংস্কার আছে, সেগুলোকে কি করবে, সেগুলোকে সে নিজের মধ্যে রাখার চেষ্টা করবে। যদি সে নিজের মধ্যে এগুলোকে রাখার চেষ্টা করে, তাহলে কি হবে, সেই সমাজটার পরিবর্তন হবে না, গতিশীল হবে না। তাহলে প্রথমে কি হবে, প্রথমে গতিশীল হবে না। এই যে সমাজটা কেন গতিশীল হবে না বললাম, না গতিশীল হবে না, কেন গতিশীল হবে না, না এখানকার মানুষজন হচ্ছে কি ওল্ড ফ্যাশনের, গতিশীল হবে না। এক নাম্বার বলতে পারি, গতিশীল হবে না, কিটা, এই সোসাইটিটা গতিশীল হবে না। 2 নম্বরে আমরা কি বলতে পারি, 2 নম্বরে আমরা বলতে পারি যে এটা হচ্ছে কৃষিভিত্তিক একটা সমাজ। কৃষিভিত্তিক মানে এর অর্থনীতি সম্পূর্ণ কৃষির উপর নির্ভর করে, তাহলে আমরা বলতে পারি যে এটা হচ্ছে কৃষি ভিত্তিক সমাজ, কৃষিভিত্তিক সমাজ। ঠিক আছে, 2 নম্বর থেকে 3 নম্বরে আমরা কি বলতে পারি, 3 নম্বর আছে কি এখানে চাষের জমির পরিমাণ বেশি, যেহেতু কৃষিভিত্তিক সমাজ, সমাজটার মেরুদণ্ড কি হচ্ছে কি কৃষি, এগ্রিকালচার। সুতরাং এখানে কি থাকবে না, কৃষি জমির পরিমাণ বেশি থাকবে, কি কৃষি জমির পরিমাণ বেশি থাকবে। জমির পরিমাণ বেশি থাকবে। এখানে ক্ষমতা কার কাছে থাকবে, বেশি থাকবে। ক্ষমতা কার কাছে, যার জমি বেশি সে তত ক্ষমতাশালী। আগেকার রাজারা বড়, জমিদাররা বলো, ঠিক আছে, জমিদারদের কি, জমিদার কেন বলা হতো, তাদের জমি সব থেকে বেশি থাকতো, চাষবাসের মাধ্যমে বেশি উপার্জন করত, তারাই সব থেকে বেশি প্রভাবশালী হতো। সুতরাং এক্ষেত্রে আমরা বলতে পারি যে হচ্ছে গিয়ে যার যার জমির পরিমাণ বেশি, তার টাকার পরিমাণও বেশি, এবং টাকার পরিমাণ যার বেশি, তার সুখ সমৃদ্ধ বেশি। তাহলে এখানে আমরা বলতে পারি জমির পরিমাণ যার বেশি, জমির পরিমাণ বেশি হলে কি হবে, বেশি হলে সুখ সমৃদ্ধি, মানে অর্থনৈতিক দিয়ে সুখ ও সমৃদ্ধি বেশি হবে, সমৃদ্ধি বেশি হবে। এটা গেল 4 নাম্বার। 5 নাম্বার কি আছে, 5 নাম্বার আছে গিয়ে এখানে জনসংখ্যা বাড়লে, দেখবে এখানে পপুলেশন কিন্তু বৃদ্ধি পায়, জনসংখ্যা বাড়লে মানুষের প্রকৃত আয় কিন্তু বৃদ্ধি পায়, জনসংখ্যা বাড়লে প্রকৃত আয় বৃদ্ধি পায়। প্রকৃত আয় বৃদ্ধি পায়। এই 5টা হচ্ছে কি তোমার, এই 5টা হচ্ছে মেন পয়েন্ট, ট্রেডিশনাল সোসাইটির মেন পয়েন্ট। এইবারই তো আসতে হলে আস্তে আস্তে সে উঠবে উপর দিকে,
কিভাবে উনি দেখিয়েছেন যে কিভাবে স্টেজ বাই স্টেজ কোন একটা দেশ কোন একটা অঞ্চলের অর্থনৈতিক উন্নতি আস্তে আস্তে হচ্ছে। তাহলে উনি ট্রেডিশনাল সোসাইটির কথা বলেছেন এবং ট্রেডিশনাল সোসাইটির কিছু বৈশিষ্ট্যের কথা বলেছেন। এটা হচ্ছে গিয়ে ফার্স্ট স্টেজ কি ট্রেডিশনাল সোসাইটি। এবারে আমরা সেকেন্ড স্টেজে চলে যাবো। সেকেন্ড স্টেজে কি আছে না, সেকেন্ড স্টেজে আছে প্রি কন্ডিশন। প্রি কন্ডিশন তার মানে হচ্ছে গিয়ে সেকেন্ড স্টেজে আছে প্রি কন্ডিশন। 2 নম্বর প্রি কন্ডিশন। প্রি কন্ডিশনে কি বলা হচ্ছে বাংলাতে, এটাকে বলা হচ্ছে উন্নয়নের পূর্ব শর্ত পালন। উন্নয়নের পূর্ব শর্ত তার মানে হচ্ছে গিয়ে উন্নয়নের পূর্ব শর্ত। উন্নয়ন স্পেলিংটা কি আছে উন্নয়নের, হ্যাঁ উন্নয়নের পূর্ব শর্ত পালন। তার মানে কোনো একটা দেশ বা কোনো একটা অঞ্চলকে ডেভেলপ হতে গেলে তাকে কিছু শর্ত আছে, তার কিছু শর্ত আছে, সেই শর্তগুলো লাগবে। কি কি শর্ত লাগবে না, কি কি শর্ত না হচ্ছে কি যে গতানুগতিক, যে আমরা দেখলাম প্রিভিয়াসে যে গতানুগতিক যে মানসিকতা বা ওল্ড ফ্যাশন যে মানসিকতা, সেই মানসিকতা আমাকে আগে চেঞ্জ করতে হবে। মানসিকতা চেঞ্জ না করলে আমি কিন্তু কখনোই উঠতে পারবো না। এটা আমরা যদিও পয়েন্টে লিখবো না, আমি অ্যাজ পর তোমাদের বোঝার সুবিধার জন্য বললাম। সুতরাং অর্থনৈতিক স্তরে উঠে আসার জন্য প্রধান শর্ত হবে গিয়ে পরিবহন এবং যোগাযোগ। দেখবে এখন পরিবহন এবং যোগাযোগ, তাহলে 1 নম্বরে আমরা বলতে পারি যে পরিবহন এবং যোগাযোগ। পরিবহন এবং যোগাযোগ মেন, পরিবহন এবং যোগাযোগ ব্যবস্থার উন্নতি এবং যোগাযোগ ব্যবস্থার উন্নতি। তার মানে যদি পরিবহন ব্যবস্থা যদি না ডেভেলপড হয়, আমি বিভিন্ন অঞ্চল, বিভিন্ন যেখানে রিসোর্স পাওয়া যায়, যেখানে মার্কেট আছে, সেই অঞ্চলগুলোকে, বিভিন্ন গ্রামীণ অঞ্চলগুলো যেগুলো বাজার আছে, সেগুলোকে যদি আমি কানেক্ট না করতে পারি সড়ক পথ, রেলপথ নির্মাণের মাধ্যমে, তাহলে কি হয়, তাহলে সেই সোসাইটিটা, সেই অঞ্চলটা কিন্তু ডেভেলপ করতে পারবে না। আমাকে যদি ডেভেলপ করতেই হয় তাহলে সড়ক যোগাযোগ ব্যবস্থা, তার সাথে রেল যোগাযোগ ব্যবস্থা, সামগ্রিকভাবে টোটাল যে পরিবহন ব্যবস্থা, সেই পরিবহন ব্যবস্থার কিন্তু উন্নতি করতে হবে। তবেই কিন্তু আমার আর বাকি যে কাজগুলো সেগুলো ইজি হবে। তাহলে প্রথমে প্রিকন্ডিশন আমরা বলতে পারি পূর্ব শর্ত, ওঠার জন্য এটা চাই, পরিবহন এবং যোগাযোগ ব্যবস্থা কিন্তু অবশ্যই চাই। এটা গেল 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে গিয়ে কৃষিকে উন্নত করা। তার মানে হচ্ছে কি কৃষিকে উন্নত করা, কি কৃষিকে উন্নত করা, কৃষিকে উন্নত করা। এখানে উন্নত করার মানে কি হচ্ছে, উন্নত করার মানে হচ্ছে গিয়ে শিক্ষিত হওয়া। মানে যারা চাষ করছেন তারা ঠিক সময় কোনটা কি লাগবে, কোন সার লাগবে, ঠিক আছে, আর কৃষিতে আরো যন্ত্রের প্রয়োগ করতে হবে, ঠিক আছে, এই যে সমস্ত বিষয়গুলো, জলসেচ কখন করা দরকার আছে, ঠিক আছে, যে বীজের যে ব্যবহার, এবং সেগুলো জানতে হবে। সুতরাং কৃষিকে আরো ডেভেলপ করতে হবে, তাহলেই তো তোমার ইনকাম বাড়বে, প্রফিট বাড়বে, পার হেক্টর থেকে তুমি বেশি পরিমাণে ফলন পাবে। এটা হচ্ছে 2 নাম্বার বিতে কৃষিকে উন্নত করা। 3 নাম্বার হচ্ছে কি তোমার, যেহেতু কৃষিকে যদি উন্নত করা, তোমার হচ্ছে কি প্রফিট বাড়বে। প্রফিট বাড়লে কি হবে, সেই যে দেশটা, সেই যে অঞ্চলটা আস্তে আস্তে কিন্তু ডেভেলপড হবে। এটা গেল 2 নাম্বার কৃষিকে উন্নত করা। এইবার আছে কি 3 নাম্বার। 3 নাম্বার কি শিল্প স্থাপন কি এবং শিল্পের কলা কৌশল। কি শিল্প স্থাপন এবং বিভিন্ন কলা কৌশল। কি বিভিন্ন কলা কৌশল। কলা কৌশল মানে কি, কলা কৌশল মানে হচ্ছে কি তোমার যে শিল্প, যে ইন্ডাস্ট্রি, সেই ইন্ডাস্ট্রিটাকে হাইলি ডেভেলপড করা, যাতে প্রোডাকশন আমার বেশি আসে। শিল্প স্থাপন তো করছি এবং তার সাথে সেই শিল্পটাকে সাপোর্ট করার জন্য বা সেই শিল্পটা থেকে প্রোডাকশন বের করে আনার জন্য, সব থেকে বেশি পরিমাণে প্রোডাকশন বের করে আনার জন্য কি লাগবে না, বিভিন্ন ধরনের কলা কৌশল আমার লাগবে। তাহলে কি নেট প্রফিট আমি বেশি পাবো। এই প্রফিট আমার বেশি হয়, কোনো একটা সরকারের ইনকাম বেশি হবে। সরকার যদি ইনকাম বেশি হয় তাহলে সরকার তথা দেশ আগের দিকে এগিয়ে যাবে। এটা গেল তোমার 3 নাম্বার। এবার 4 নাম্বারে কি বলা আছে না, 4 নম্বরে বলা আছে বিভিন্ন অর্থনৈতিক কাজকর্মের পরিধি। এই যে দেখো, বিভিন্ন অর্থনৈতিক কাজকর্ম বলতে
বিভিন্ন অর্থনৈতিক কাজকর্মের পরিধি বিস্তৃত করতে হবে। অর্থনৈতিক কাজকর্ম কি? কাজকর্ম হচ্ছে কি প্রাইমারি, সেকেন্ডারি, টার্সিয়ারি, কোয়াটারনারি, কুইনারি, এগুলো আছে না? প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণী, তৃতীয় শ্রেণী, চতুর্থ, এগুলোকে আরো বেশি করে এক্সপান্ড করতে হবে। এগুলোকে তথা দেশের মধ্যে ছড়িয়ে দিতে হবে। ছড়িয়ে দিলে কি হবে? ছড়িয়ে দিলে আস্তে আস্তে আমার কিন্তু প্রফিট বাড়ছে। যেই আবার সেম প্রফিটের কথা বললাম, প্রফিট বাড়া মানে কি? সরকারের আয় বাড়া। সরকারের আয় বাড়া মানে কি? অঞ্চলটা ডেভেলপের দিকে আস্তে আস্তে মুভ করছে। তাহলে এগুলো হচ্ছে কি পূর্ব শর্ত কোনো একটা দেশকে টেক অফ করতে গেলে। একটা জাহাজকে, উড়োজাহাজকে বা এরোপ্লেনকে টেক অফ করতে গেলে কি লাগবে? তার একটা রানওয়ে লাগবে। রানওয়েটা কি? রানওয়েটা স্মুথ হতে হবে, যাতে সে খুব স্মুথলি গিয়ে একদম উঠতে পারে আর কি, মাঝে কোনো যেন বাধা না থাকে। সুতরাং এটা গেল প্রি কন্ডিশন, মানে উঠবে ওই যে সমাজটা, ওই দেশটা উঠবে। কিসের জন্য উঠবে? তোমার হচ্ছে কি উন্নয়নের জন্য। ওরার হচ্ছে কি এগুলো পূর্ব শর্ত। এইবার আসবো টেক অফ, যখন টেক অফ করবে আর কি, বা টেক অফ যে ফেজ যখন টেক অফ করলো সেইটা। তাহলে 3 নম্বরে আসবো টেক অফ পর্যায়ে। 3 নম্বর আসবে টেক অফ। 3 নম্বরে কি আসে? 3 নম্বর আছে দেখো টেক অফ বা উড়ান পর্ব। 3 নম্বর আছে টেক অফ বা উড়ান পর্ব। এটাকে বলা হয় উড়ান পর্ব। উড়ান পর্বতে কি আছে? উড়ান পর্ব কখন হবে? যখন সেকেন্ডারি যে পূর্ব শর্তগুলো, সেই পূর্ব শর্তগুলো যখন পালন হবে, তখনই সেই সোসাইটিটা বা সেই অঞ্চলটা, যে জোন বলতে পারো, সেটা হচ্ছে কি যখন তোমার মুভ করবে। তাহলে উড়ান পর্বের কি কি বৈশিষ্ট্য? কি কি বৈশিষ্ট্য থাকবে? না হচ্ছে কি এই সময় আধুনিক শিল্প ব্যবস্থা প্রবর্তিত হবে। কি না এই সময় কি হবে? এই সময় তো হচ্ছে কি তোমার মনে নেই এই সময় শিল্প বিপ্লব হয়েছিল, তোমার হচ্ছে কি ইউরোপে শিল্প বিপ্লব হয়েছিল, ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন যেগুলো হয়েছিল, সেগুলো হচ্ছে কি আমরা বলতে পারি টেক অফ বা উড়ান পর্যায়ে বলতে পারি। ঠিক আছে? বা আমাদের ইন্ডিয়াও বলতে পারি যে ইন্ডিয়াও এখন উড়ান পর্বের মধ্য দিয়ে যাচ্ছে। উড়ান পর্বের মধ্য দিয়ে যাচ্ছে, কারণ উড়ান পর্বের যে সমস্ত বৈশিষ্ট্যগুলো, সেগুলো আমাদের ইন্ডিয়াতে আস্তে আস্তে কিন্তু এডাপ্ট হচ্ছে। অলরেডি হয়ে গেছে, উড়ান পর্বের মধ্যে আছে, এবং আমরা 4 নাম্বার যে পর্ব, সেই পর্বের মধ্যে ইন্ডিয়া অলরেডি প্রবেশ করে গেছি। তাহলে আমরা 3 এবং 4-এর মাঝামাঝিতে আছি। এটা যদিও পরীক্ষাতে আসবে না। তাহলে টেক অফ পর্যায়ের কি কি বৈশিষ্ট্য? না অর্থনৈতিক উন্নতি দ্রুত হবে। কি? অর্থনৈতিক উন্নতি দ্রুত হতে থাকবে। অর্থনৈতিক উন্নতি খুব দ্রুত হবে। উন্নতির খুব দ্রুত হবে, র্যাপিড গ্রোথ হবে, খুব দ্রুত হবে। এটা একটা গেল। 2 নম্বর কি হবে? 2 নম্বর বলছে যে শিল্পের আধুনিকীকরণ হবে, মানে আধুনিক শিল্প ব্যবস্থা প্রবর্তন হবে। হাইলি যে সমস্ত মেকানাইজ, যে সমস্ত জিনিস আছে আধুনিক, কি বলছে? আধুনিক শিল্প ব্যবস্থার প্রবর্তন, আধুনিক শিল্প ব্যবস্থার প্রবর্তন। দু নম্বর। 3 নম্বর কি হবে? কৃষিতে নতুন পন্থা হবে। কৃষিতে নতুন পন্থা অবলম্বন করবে আর কি, কৃষিতে নতুন পন্থা অবলম্বন করবে। দেখবে আমাদের দিকে এখন কি হয়েছে? এখন সব মেশিনে ধান লাগানোটা নয়, ধান কাটার থেকে, পরিষ্কার করার থেকে সব কিন্তু এখন মেশিনে হচ্ছে। কৃষিতে নতুন পন্থা অবলম্বন। যেহেতু অর্থনৈতিক উন্নতি খুব দ্রুত হবে, সরকার কি করবে? সরকারি আয় বাড়বে। সরকারি আয় বাড়লে কি হবে? সরকারি আয় বাড়লে কি হবে? সরকার বিভিন্ন বিনিয়োগ করবে। তাহলে 5 নম্বরে আমরা বলতে পারি সরকারের বিনিয়োগ বাড়বে। সরকারি বিভিন্ন বিনিয়োগ বাড়বে। তারপরে কি? রাজনৈতিক, সামাজিক, প্রশাসনিক পরিকাঠামো। 6 নম্বর আছে কি? রাজনৈতিক, সামাজিক,
রাজনৈতিক, সামাজিক, তারপরে আছে প্রশাসনিক পরিকাঠামোর উদ্ভব। প্রশাসনিক প্রশাসনিক পরিকাঠামোর উদ্ভব। ঠিক আছে, এগুলো গেল টেক অফ বা উড়ান পর্বের কিছু কিছু বৈশিষ্ট্য। হয়েছে, এই অবধি হয়েছে। 4 নম্বরে আমরা চলে আসবো। 4 নম্বরে চলে আসবো। এবারে দেখো এখানে একটা বলার বক্তব্য যে টেক অফ যে পর্যায়টা, সেই পর্যায়টা বিভিন্ন দেশের ক্ষেত্রে বিভিন্ন রকম হতে পারে। রেটটা মানে অর্থনৈতিক যে উন্নয়নের রেট কোনো দেশে বেশি হবে, কোনো দেশে কম হবে, সেটা ডিপেন্ড করছে সেই দেশের উপর, সেই দেশ তারা কিভাবে ইকোনমিক্যালি দেখছে এবং তার সাথে সেখানে যে ইন্ডাস্ট্রি, সেখানে শিল্প কিরকম কি রয়েছে, বা বিভিন্ন তোমার হচ্ছে কি সরকারি নিয়ম নীতি, এই সমস্তগুলো ডিপেন্ড করবে, এই সমস্তগুলোর উপর ডিপেন্ড করবে আর কি। তাহলে এটা গেল 3 নাম্বার। এইবারে আসবো 4 নাম্বার। 4 নাম্বারে কি আছে? ড্রাইভ টু ম্যাচুরিটি। তার মানে হচ্ছে কি বাংলাতে এটাকে বলা হচ্ছে তোমার ড্রাইভ টু ম্যাচুরিটিটাকে বাংলাতে বলা হচ্ছে পূর্ণ উন্নয়ন স্তর। ড্রাইভ টু ম্যাচুরিটি তার মানে পূর্ণ উন্নয়ন স্তর। 4 নম্বরে আছে ড্রাইভ টু ম্যাচুরিটি। দেখো কি হচ্ছে এখানে, ড্রাইভ টু ম্যাচুরিটি। 4 নম্বরে আছে ড্রাইভ টু ম্যাচুরিটি। ড্রাইভ টু ম্যাচুরিটি বাংলাতে এটাকে বলা হচ্ছে পূর্ণ উন্নয়ন স্তর। মানে এই স্তরে তোমার উন্নয়ন ঘটে গেছে, পূর্ণ উন্নয়ন স্তর। এই স্তরে তাহলে কি বৈশিষ্ট্য থাকবে? এই স্তরে কি কি বৈশিষ্ট্য থাকবে? প্রথম বৈশিষ্ট্য থাকবে, লিখো, প্রথম বৈশিষ্ট্য থাকবে কি বিভিন্ন ধরনের রাসায়নিক এবং ইলেকট্রনিক্স যে ইন্ডাস্ট্রি গুলো আছে, বা ইলেকট্রিক্যাল যে সমস্ত ইন্ডাস্ট্রি গুলো আছে, যেমন ধরো ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি, যেমন রাসায়নিক আর কি, ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি, আইটি সেক্টর, এগুলো হাইলি ডেভেলপ করবে। যখন আমাদের ইন্ডিয়াতে দেখা এগুলো চলছে কি, বিভিন্ন ইন্ডিয়াতে বিভিন্ন জায়গাতে তোমার ফার্মাসিউটিক্যাল যে সমস্ত ইন্ডাস্ট্রি, সেগুলো একদম র্যাপিডলি গ্রোথ হচ্ছে। তার সাথে আইটি সেক্টরের খুব র্যাপিড গ্রোথ হচ্ছে। আগে যারা আমেরিকায় চাকরি করছে, তারা চাকরি করতেন, তারা এখন বেঙ্গালুরু চলে এসেছেন। তার মানে কি এখানে র্যাপিড গ্রোথ কিসের হচ্ছে? ড্রাইভ টু ম্যাচুরিটি পর্যায়ে র্যাপিড গ্রোথ কিসের হচ্ছে? আমরা বলতে পারি হচ্ছে গিয়ে তোমার হচ্ছে রাসায়নিক শিল্প, রাসায়নিক। তারপরে কি আছে? ইলেকট্রনিক। এটুকুই লিখলাম। রাসায়নিক এবং ইলেকট্রনিক যে সমস্ত শিল্পগুলো আছে, সেই সমস্ত শিল্পগুলো কিন্তু স্থাপন হবে। ঠিক আছে, এটা গেল 1 নাম্বার। 2 নম্বরে কি আছে? 2 নম্বরে ধরো, 2 নম্বরে যে সমস্ত দ্রব্যগুলো আগে আগে আমদানি করত, সেই সমস্ত দ্রব্যের ইন্ডাস্ট্রি কিন্তু তৈরি করবে। আমদানি মানে কি, নিয়ে আসতো। তাহলে কি আমদানি কমবে, রপ্তানি বাড়বে। কি হবে? আমদানি কমবে, রপ্তানি বাড়বে। কি হবে? রপ্তানি বাড়বে। তার মানে কি, ওই দেশ বা ওই অঞ্চলটা আস্তে আস্তে সাবলীল হয়ে গেছে। যেগুলো বাইরে থেকে আসতো, যে সমস্ত ধরো আমি একটা অ্যাজ ফর এক্সাম্পল তোমাদেরকে বলছি, যেমন আইফোনের কথা বলছি। আইফোন বেশিরভাগটাই হয় চীন থেকে আসতো, নাহলে আমেরিকা থেকে আসতো। এখন কি হচ্ছে, এখন ইন্ডিয়াতে আইফোন তৈরি হচ্ছে। তার মানে ইন্ডিয়া থেকে আস্তে আস্তে করে আইফোনের রপ্তানি বাড়বে। ঠিক আছে, এই যে তার মানে হচ্ছে কি আস্তে আস্তে ইকোনমিক্যালি তারা স্টেবল হচ্ছে, সেই সমস্ত দেশগুলো বা কান্ট্রিগুলো। এটা গেল 2 নাম্বার। 3 নাম্বারে কি হবে? 3 নাম্বারে হচ্ছে কি তোমার দেশের আয়। দেখো, দেশের আয়, দেশের আয় 10 থেকে 20% বাড়বে। কত? দেশের আয় 10 থেকে 20% কিন্তু বাড়বে বলেছে। হয়েছে, দেশের আয় 10 থেকে 20% যদি বাড়ে, তাহলে কি হবে? এখানে সেম সরকারের কিন্তু প্রফিট বাড়বে। দেশের আয় যদি বাড়ে, এটা টোটাল 10 থেকে 20% যদি বাড়ে, সরকারের সুতরাং প্রফিট বাড়বে। সরকার আরো কি করবে? ইনফ্রাস্ট্রাকচার করবে, সরকার ইনস্টিটিউশন করবে, সরকার আরো বিভিন্ন সুযোগ সুবিধাগুলো আরো বেশি পরিমাণে কিন্তু মানুষজন বা সেই সমাজকে বা সেই সোসাইটিকে আরো বেশি পরিমাণে উপলব্ধ করানোর চেষ্টা করবে।
ঠিক আছে, এই তিনটে গেল হচ্ছে কি তোমার ড্রাইভ টু যে ম্যাচুরিটি, পূর্ণ উন্নয়ন স্তর, সেই পূর্ণ উন্নয়ন স্তরের বৈশিষ্ট্য। এবার দেখো 5 আছে হাই মাস কনজাম্পশন, 5 নাম্বার আছে হাই মাস কনজাম্পশন। 5 কি আছে? 5 আছে হাই মাস কনজাম্পশন। এটার মানে কি হাই মাস কনজাম্পশন? হাই মাস কনজাম্পশনের বাংলা মানে হচ্ছে গিয়ে ভোগ ব্যবস্থার স্তর। যদিও ইন্ডিয়া এটাতে নেই এখন, ভোগ ব্যবস্থার স্তর, ভোগ ব্যবস্থার স্তর। এটাতে কি করবে? এই যে এই ফেজটাতে কি কি বৈশিষ্ট্য বা ক্যারেক্টারিস্টিক আছে, এটাতে কি কি ক্যারেক্টারিস্টিক আছে না, এটাতে আছে কি মানুষ কি মানুষের তোমার যে কেনাকাটা, যেহেতু মানুষের ইনকাম বেশি হবে, লিখা পয়েন্ট যে ইনকাম বেশি থাকবে, ইনকাম বেশি হবে। এইবারে যেই ইনকাম বেশি হবে, দেখবে এখন আমাদের ইন্ডিয়াতে দেখবে একটা, তোমরা যাই না এটা দেখেছো কিনা, দেখবে সবাই কি ক্রেডিট কার্ড দিয়ে দিচ্ছে। বিভিন্ন ব্যাংক, আগে কি হতো, আগে ক্রেডিট কার্ড বড় বড় লোকেরাই তোমার ব্যবহার করতো ক্রেডিট কার্ড। এখন কি করছে, এখন তো বিভিন্ন ব্যাংক আছে, বিভিন্ন ধরনের অনলাইন পারচেসিং, বিভিন্ন মার্কেট আছে, তোমার অ্যাপ আছে, ফ্লিপকার্ট, অ্যামাজন, এরা কি করছে, এরা ক্রেডিট দিয়ে দিচ্ছে সবাইকে। দেখবে 20,000, 20,000, 30,000। ব্যাংক স্টেট, বিভিন্ন ধরনের ব্যাংক, স্টেট ব্যাংক, আরো বিভিন্ন ধরনের ব্যাংক, সবাই এখন ক্রেডিট কার্ড দিচ্ছে। এখন ক্রেডিট কার্ড দেওয়ার মানেটা কি? ক্রেডিট কার্ড দেওয়া মানে হচ্ছে কি তোমাকে টাকা ইনডাইরেক্টলি তোমাকে টাকা দিয়ে দেওয়া। এবার তোমার কাছে আসলে তুমি কিন্তু কিছু কিনবেই, কিছু না কিছু, 1 টাকা, 2 টাকা, 3 টাকা, 5 টাকা তুমি কিন্তু কিনবেই। আরে ওটা কিনলে ওদের ওটাই লাভ, তুমি কিছু কিনছিলে না, তুমি কিছু কিনবে। ঠিক আছে, এখানে কি হচ্ছে, মানে কি মানুষের যদি ইনকাম বেশি হয়, তার মানে মানুষের হাতে অর্থ আসছে, টাকা বেশি আসছে। টাকা যদি বেশি আসে তখন কি হবে, টাকা যদি বেশি আসে তখন সে খরচাও বেশি করবে, এক্সপেন্সেস বেশি করবে। তার মানে কি মানুষ 2 নম্বর আমরা বলতে পারি যে কেনাকাটা বহু করবে, এক্সপেন্স বা মানুষ খরচা বেশি করবে। মানুষ খরচা, দেখবে আমেরিকার লোক, আমেরিকার ওদের ইনকাম বেশি, ইনকাম বেশি বলে ওদের খরচা বেশি। উইকেন্ডে কোথাও একটা যায়, ঠিক আছে, ওদের খাওয়া দাওয়া, লাইফস্টাইল, ঠিক আছে, এই সমস্ত দেখবে একটু অন্যরকম। তাহলে মানুষের খরচা করার প্রবণতা বাড়ে, খরচা করার প্রবণতা বাড়ে, আমরা বলতে পারি। 3 নম্বরে কি হবে? 3 নম্বরে হবে এই যে এই এই যে 5 নাম্বার যে স্টেজটা, হাই মাস কনজাম্পশনে যে সমস্ত দেশ বা যে সমস্ত কান্ট্রি বিলংস করবে বা কান্ট্রি গুলো থাকবে, তাদের যে সমস্ত তোমার জনসাধারণ থাকবে আর কি, সে মেল পপুলেশন, ফিমেল পপুলেশন হোক, তাদের মধ্যে লিটারেসি বা সাক্ষরতা প্রায় 100%। কি সাক্ষরতা কত থাকবে? সাক্ষরতা কত থাকবে? সাক্ষরতা থাকবে 100%। তাদের মধ্যে সাক্ষরতা কত থাকবে? সাক্ষরতা থাকবে 100%। 4 নাম্বার আছে, 4 নাম্বার থাকবে যে রুরাল পপুলেশন খুবই কমে যাবে। কি থাকবে না, গ্রামীণ পপুলেশন হ্রাস পাবে, সবাই তখন আরবান হয়ে যাবে, গ্রামীণ জনসংখ্যা কমে যাবে। তার মানে কি, গ্রামীণ জনসংখ্যা যদি কমে যায়, তার মানে আরবান, আরবান যে পপুলেশন, আরবান জনসংখ্যা বা নগর জনসংখ্যার পরিমাণ কিন্তু বেড়ে যাবে। ঠিক আছে, সুতরাং হাই মাস কনজাম্পশনে কোন একটা দেশ, আমাদের ইন্ডিয়া এখনো যায়নি, আমরা বলতে পারি ধরো আমেরিকা, ইউএসএ, তারপর হচ্ছে কি জাপান, ঠিক আছে, জাপান, তারপরে সুইজারল্যান্ড, নরওয়ে, এই সমস্ত দেশগুলো হাই মাস কনজাম্পশনের মধ্য দিয়ে যাচ্ছে। এবং এটাকে ভোগ ব্যবস্থার স্তর কেন বলা হচ্ছে না, এখানে মানুষের ইনকাম বেশি হবে, মানুষ এন্টারটেনিং যে সেক্টরটা আছে সেটাতে বেশি পরিমাণে এনগেজ থাকবে। সে কোথাও বেড়াতে যাবে, কোথাও তোমার হচ্ছে কি ক্যাসিনোতে যাবে, কোথাও তোমার হচ্ছে কি ক্যাসিনোতে গিয়ে জুয়া খেলবে। তার মানে মানুষের এখানে সে ভোগটা হচ্ছে কি মেন ভোগ ব্যবস্থা, মানে হচ্ছে কি সে সমস্ত তোমার হচ্ছে কি সমাজের সমস্ত কিছুটাকে সে ভোগ করতে চায়। সুতরাং তার কাছে টাকা আছে, মানুষের পয়সা আছে, তারা কি করছে, তারা সেই টাকা পয়সাটাকে খরচা করার মাধ্যমে তার যে হচ্ছে কি প্রয়োজনীয় যে সমস্ত
নেসেসারি যে সমস্ত বিষয়গুলো, সেই চাহিদাগুলো সে কিন্তু পূরণ করছে। ওই জন্য এই স্তরটাকে বলা হয় ভোগ ব্যবস্থা। ভোগ মানে হচ্ছে কি এখানে তুমি ওই এন্টারটেইন করা বা হচ্ছে কি তুমি এনগেজ করে রাখা এন্টারটেইনের সাথে। ঠিক আছে, এই স্তরটার মধ্যে কোন কোন দেশগুলো আমরা আছে বলতে পারি? ইউএসএ, জাপান, নরওয়ে, সুইজারল্যান্ড এই স্তরটার মধ্যে বিলংস করছে। এখন এই যে 5টা স্তর, আমরা যে লাস্ট স্তরটা দেখলাম সেটা হচ্ছে কি একবারে এক্সট্রিম লেভেলে। ঠিক আছে, তার মানে হচ্ছে কি এখানের আর্থসামাজিক কন্ডিশন একবারে হাই, একবারে উঁচু পর্যায়ে চলে গেছে, এরপর আর কিছু হয় না। সুতরাং আমরা দেখলাম কিভাবে 1 নাম্বার থেকে 5 নাম্বার, 1 থেকে 2 আসলো, 2 থেকে 3 গেল, 3 থেকে আবার 4 আসলো, 4 থেকে 5 আসলো। ঠিক আছে, এই যে ফেজের যে তোমার হচ্ছে কি ডেভেলপমেন্টটা, এগুলো হচ্ছে কি স্টেপ বাই স্টেপ হলো। একটা গ্রামীণ জনসংখ্যা বা গ্রামীণ সভ্যতা কিভাবে হাই মাস কনজামশন বা ভোগ ব্যবস্থার স্তরের দিকে যেতে পারে, সেটা হচ্ছে গিয়ে আমরা দেখলাম। প্রথম যে দুটো দেখলাম 1 নাম্বার এবং 2 নাম্বার, 1 নাম্বার হচ্ছে গিয়ে একটা গ্রামীণ সভ্যতা, 2 নাম্বার হচ্ছে গিয়ে প্রি কন্ডিশন বা পূর্ব শর্ত সেই সোসাইটিটাকে অর্থনৈতিক উন্নয়নে এগিয়ে দেওয়ার জন্য। 3 থেকে 5 নাম্বার হচ্ছে গিয়ে একবারে তোমার ফুল ফেজ ইকোনমিক ডেভেলপমেন্ট। এবং 3 নম্বরে আমরা দেখলাম 3 নম্বরে কি হয়েছে, 3 নম্বরে হচ্ছে গিয়ে শিল্প বিপ্লবের মাধ্যমে তোমার হচ্ছে গিয়ে ইন্ডাস্ট্রি শুরু হয়েছে, মানে কার্যকলাপ শুরু হয়েছে, ইন্ডাস্ট্রি পরিবর্তন শুরু হয়েছে, কৃষিভিত্তিক যে সমাজ ছিল সেটাও আস্তে আস্তে কিন্তু তার ব্যবস্থাগুলো সিস্টেমগুলো আস্তে আস্তে পাল্টাচ্ছে। 4 নাম্বার আমরা দেখলাম যে কোনো একটা দেশ, কোনো একটা অঞ্চল ইকোনমিক্যালি স্টেবল হতে যাচ্ছে, আইটি সেক্টর, ইলেকট্রনিক, রাসায়নিক, তার সাথে আমদানি রপ্তানি পরিমাণটা আস্তে আস্তে, রপ্তানির পরিমাণটা আস্তে আস্তে বাড়ছে। কারণ 2 নম্বর এবং 3 নম্বরে কি ছিল? 2 নম্বর 3 নম্বরে ছিল যে রপ্তানি বেশি করতে হতো, সরি আমদানি বেশি করতে হতো, কোন জিনিসকে নিয়ে আসতে হতো বেশি, কারণ সেটা সেই দেশে উৎপন্ন হতো না। 4 নম্বরে এসে দেখলাম সেই ব্যবস্থাটা আস্তে আস্তে কমে আসছে। তার মানে এখানে তোমার কি হচ্ছে, এখানে সব থেকে বেশি তোমার প্রোডাক্ট নিজের দেশের মধ্যেই তৈরি হচ্ছে। দেশের মধ্যে তৈরি হওয়ার ফলে কি হচ্ছে, এখানে মানুষের আয় বাড়ছে। যত আয় বাড়ছে ওই সভ্যতাটা 5 নম্বরের দিকে আস্তে আস্তে এগোচ্ছে। এবং 5 নম্বরে আমরা দেখলাম যে 5 নম্বরের মানুষজনের এই সমস্ত বৈশিষ্ট্যগুলো বা ওই অঞ্চলটার বৈশিষ্ট্যগুলো কিন্তু এইরকম হবে। ঠিক আছে, সুতরাং এই 5টা স্টেজের মাধ্যমে আমরা বলতে পারি কোন একটা দেশ বা কোন একটা অঞ্চলে কিভাবে অর্থনৈতিক উন্নতি বা আর্থসামাজিক কন্ডিশনটা ডেভেলপড হয় এবং ডেভেলপড হয়ে আস্তে আস্তে এক্সট্রিম লেভেল অবধি কিন্তু পৌঁছায়। ঠিক আছে, এখন এই তত্ত্বটা সমালোচনা হিসেবে আমরা বলতে পারি, রাষ্ট্র যে স্টেজের কথা বলেছেন, সেই স্টেজ কিন্তু নাও থাকতে পারে। কোন একটা দেশের ক্ষেত্রে সেই স্টেজ নাও থাকতে পারে। হয়তো হয়তো কোন একটা ধরো স্টেজ আছে, 1টা 2টো 3টে 4টে 5টে স্টেজের কথা উনি বলেছেন। হয়তো 1 থেকে 2 গেল কোন একটা দেশ, উনি কি বলেছেন আমরা সমালোচনা এখানে লিখতে পারি যে সমালোচনাতে উনি বলেছে, ওনার যে উক্তি বা ওনার যে স্টেটমেন্ট উনি বলেছেন যেগুলো স্টেজে হবে, পর হবে, এরকম সিকোয়েন্সে হবে, কেউ হুট করে 1 থেকে 5-এ কিন্তু চলে যাবে না। ঠিক আছে, এক্ষেত্রে কিছু কিছু জায়গাতে কিছু কিছু দেশে আমরা পর্যবেক্ষণ করতেই পারি যে হয়তো কেউ 2-এ গেছে, 2-এর পর ডাইরেক্টলি কিন্তু 4-এ চলে এসছে, এত প্রোগ্রেস হয়েছে, এবং 2 থেকে কিন্তু সরাসরি কিন্তু 4-এ চলেছে। তাহলে প্রথম পয়েন্ট সমালোচনা আমরা বলতে পারি যে রাষ্ট্র যে স্টেজের কথা বলেছেন, সেই কোন একটা দেশের অর্থনৈতিক উন্নয়ন সেই স্টেজ বরাবর হবে বা সেই স্টেজের মধ্য দিয়ে হবে এমন কিন্তু কোনো কথা নয়। কেউ 2 নম্বর স্টেজ থেকে সরাসরি কিন্তু 4 নম্বর স্টেজে কিন্তু চলে আসতে পারে। ঠিক আছে, এটা গেল 1 নাম্বার। তার মানে আমি 1 নম্বরে বলতে পারি কি বলেছেন, 1 নম্বরে উনি বলেছেন যে স্টেজের কথা, স্টেজ বরাবর যে হবে, স্টেজ বরাবর উন্নতি নাও হতে পারে, হয়েছে, এটা একটা। 2 নম্বর কি, 2 নম্বরে বলেছে উনি কিন্তু সমাজের বিভিন্ন অসাম্যতা, ইনইকুয়ালিটির কথা কিন্তু উনি এড়িয়ে গেছেন। সমাজের অসাম্যতা আমরা বলতে পারি, সমাজের অসাম্যতার কথা কি এড়িয়ে গেছেন। 2 নাম্বার। 3 নাম্বার আমরা বলতে পারি যে কোন একটা দেশের অর্থনৈতিক উন্নতি, মনে রাখবে কোন একটা দেশের অর্থনৈতিক উন্নতি সম্পূর্ণরূপে ডিপেন্ড করে সেই দেশের
সেই দেশের সরকারের উপর, বা সরকারের তোমার হচ্ছে কি নীতির উপর। সরকারের গভর্নমেন্টের বিভিন্ন পলিসি থাকে, গভর্নমেন্ট সেই পলিসিটাকে কিভাবে নিচ্ছে এবং কিভাবে ইমপ্লিমেন্ট করছে তার উপর কিন্তু কোনো একটা দেশের ডেভেলপমেন্ট কিন্তু নির্ভর করে, এবং তার সাথে সেই দেশের রিসোর্সের চাহিদা কি রকম রয়েছে, রিসোর্সের চাহিদা কি রকম রয়েছে তার উপরেও কিন্তু ডিপেন্ড করে। তাহলে উনি কিন্তু এই জিনিসগুলো এড়িয়ে গেছেন। তাহলে আমরা বলতে পারি 3 নম্বরে আমরা সমালোচনাতে বলতে পারি যে কোনো একটি দেশের ডেভেলপমেন্ট বা অর্থনৈতিক উন্নয়ন, বিকাশ সম্পূর্ণরূপে নির্ভর করে কিসের উপর? বিকাশ সম্পূর্ণরূপে নির্ভর করে, সম্পূর্ণরূপে নির্ভর করে কিসের উপর? নির্ভর করে সরকারি, সেই দেশের আর কি, সেই দেশের সরকারি নিয়ম বা নীতির উপর। নীতির উপর সরকার কি ধরনের পলিসি নিচ্ছে, লং টার্ম পলিসি, শর্ট টার্ম পলিসি, বিভিন্ন ধরনের ছোট শিল্পকে প্রাধান্য দেওয়া কি বড় শিল্প স্থাপনের কে প্রাধান্য দেওয়া, এই সমস্ত তোমার হচ্ছে কি জিনিসগুলো কিন্তু দেখতে হবে। ঠিক আছে, তাহলে এই কটা গেল আমরা বলতে পারি সমালোচনা, যেখানে স্টেজ বরাবর উন্নতি নাও হতে পারে, তার সাথে হচ্ছে কি সমাজে ইনইকুয়ালিটির কথা কিন্তু তিনি এড়িয়ে গেছেন। কোনো একটি দেশ বা কোনো একটি অঞ্চলের বা সেক্টরের বিকাশ সম্পূর্ণরূপে নির্ভর করে সেই অঞ্চলের সরকারের নিয়ম এবং নীতির ওপর। ঠিক আছে, মানে ওই অঞ্চলটা বা ওই দেশটা কিভাবে ডেভেলপ হবে, কত দ্রুত তার অগ্রগতি হবে, সেটা সরাসরি সেই দেশের কি সরকারের নিয়ম এবং নীতি, এবং তার সাথে কি, এবং সেই তার সাথে সেই দেশ বা সেই অঞ্চলে কিরকম রিসোর্সের অ্যাভেলেবিলিটি আছে তার উপর কিন্তু ডিপেন্ড করে। এই পর্যন্ত ক্লিয়ার হয়েছে? সবাই বুঝতে পেরেছো? ক্লিয়ার হয়েছে অবধি?